দেন আপনারা কোন এগুলো তার মানে না, আমরা আসলে অর্গানিক রিচের মধ্যে বিয়ে করি। আপনারা কেন পডকাস্ট করতেছেন? কারণ আমরা মানুষের সাথে পরিচিত হতে চাই, তাদের কাছে ভিউ পয়েন্ট হতে চাই, হতে চাই। I said there are already like over 1,000 podcasts. Everybody thinks that I want to have a podcast. Right, so coming back. Yeah. So pause it, right? কেন? Battery low. Keep this part. It's like he's trying to flirt with me. I'm sitting in Mohammad's food. Are you guys are having something like what? What's going on? Welcome to the Regular Guy Podcast. Music like ফকির। যে বাবরকে নিয়ে এত নাচানাচি করা হচ্ছে, মিম করা হতেছে, এই জিনিসগুলো নিয়ে এত রোমান্টিসাইজ হওয়ার দরকার নেই। যখন নির্বাচন দিবে আওয়ামী লীগ উইল বি ডেফিনেটলি কাম। তো এখন যে বাদগুলো ছেড়ে দেওয়া, হ্যাঁ, ইন্টারন্যাশনাল আইন মানা হয়। বাংলাদেশে যখন ছিলাম, মোটরোলাতে ছিলাম, কিউবিতে ছিলাম, এনইসিতে, যখন বাংলাদেশ 2G তে ঢুকতেছে তখন আমি 4G লঞ্চ করে বেড়াইছি। আমি বাহরাইনের প্রথম 4G লঞ্চ করেছি, নর্থ অফ ইরাক কুর্দিস্তানে 4G লঞ্চ করেছি, তারপর হচ্ছে ইরানে 4G লঞ্চ করেছি। স্বাধীন বাংলাদেশের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পডকাস্টে উপস্থিত ছিলেন বিখ্যাত কমেডিয়ান সামেদ দোহা। আজকে আমরা কথা বলেছি দেশের সমসাময়িক অবস্থা, কমেডি কালচার অ্যান্ড পলিটিক্স নিয়ে। ইট ওয়াজ আ ভেরি ফান অ্যান্ড এনার্জেটিক শো। হোপ ইউ গাইজ উইল এনজয় ইট। থাকবে না তোমার এই হাসিটা? It's like he's trying to flirt with me. What's up, dude? Are you high? I'm sitting in Mohammad's food. তুমি কেমনে হাসতেছো? Are you guys are having something like what? What's going on? সবজি খেয়েছো? Like what? Why you are laughing? আমার চেহারা খারাপ? না, চেহারা তো খুবই হ্যান্ডসাম। Then you are trying to flirt with me. Look at that. আচ্ছা, I'll tell you. তুমি নার্ভাস, আমি বলে ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট। কোনো মিউজিক নাই, ফকির। আচ্ছা, ডিরেক্টলি পডকাস্টে ঢুকলাম। আমরা বিশাল একটা উত্থাল পাত্থালের মধ্যে দিয়ে আসলাম। হ্যাঁ, যে একটা বিশাল বাজে সিচুয়েশন, যুদ্ধক্ষেত্র ছিল আমাদের দেশ। একটা সাইড ছিল ইসরায়েল, একটা সাইড ছিল বলতে গেলে প্যালেস্তাইন, কাইন্ড অফ। You don't watch any television in Bangladesh? You're talking about Al Jazeera? Oh yeah, আমাদের টেলিভিশন তো বন্ধ ছিল। Yeah. Something was happening. অনেক মানুষ মারা গেল, অনেক প্রায় 33,000 মতো আমি শুনলাম আহত হয়েছে, যেগুলো মানে যদিও আমাদের মেইন স্ট্রিম টিভিগুলোতে দেখায় নাই। হ্যাঁ, প্রায় অনেক মানুষ মারা গেছে, অনেক আহত হয়েছে, অনেকে এখনো কারো খোঁজ পাওয়া যাচ্ছে না। সিচুয়েশন খুবই খারাপ ছিল। এখন আমরা স্বাধীন হইলাম। Okay, now you're talking about us, not Palestine. Okay, মানে 33,000 I didn't know, but okay. হ্যাঁ, it's true. 33,000 আমাদের সাথে এত ব্ল্যাকআউট করে রাখা হয়েছিল। না, অলিগলিতে ঢুকে গুলি করছে তো। That's true. হ্যাঁ, ইভেন আমার অফিসের সামনে গুলি করছে। উত্তরা, বসিলা, তারপরে হচ্ছে যাত্রাবাড়ি তো স্ট্যালিনগ্রাদ ছিল এই যুদ্ধের বলা যায়। এবং আমার বাসার পাশেই তো উত্তরা থানা, এবং এখানে যা হয়েছে আই হ্যাভ সিন, এবং আমাদের বাসার আশেপাশে একদম তাজা বুলেট। একদম আমি নিজে এটা দেখছি। আমি ইভেন আমার অফিসে আমার ফ্রেন্ডরা ছিল, ছোট বেড়ে ছিলাম, একদম নিজের চোখে দেখছি। তো মানে ওই সিচুয়েশনটা আমরা খুবই আতঙ্কে ছিলাম। এক একটা রাত মনে হচ্ছিল যে 25শে মার্চের কালো রাত, কাইন্ড অফ সবার কাছেই। তো ওই সিচুয়েশনটা থেকে আমরা স্বাধীন হলাম। এখন স্বৈরাচার মুক্ত হয়ে আমরা নর্মাল একটা অবস্থায় আছি। তারপরে আবার দেখা গেছে একটা বড় একটা সমস্যা, ডাকাত হামলা, হিন্দুদের বাড়ি পোড়ানো, মন্দির পোড়ানো। তারপরে আবার আসছে এখন একটা বাজে লেভেলের বন্যা, যেটাতে আমাদের প্রায় 10টার উপরে জেলা এফেক্টেড হচ্ছে। এখন সব মিলায় আপনার কি মনে হচ্ছে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ? আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই যে আমাদের আতঙ্ক একটা টাইম তো গিয়েছে, আর একটা নর্মাল সিচুয়েশন মানে সুরিচার পরে নর্মাল সিচুয়েশন কখনই ছিল না। এটা আমাদের হিস্ট্রি আসলে বলে যে যতবারই আমাদের দেশে একটা বড় টার্মোয়েলের মধ্যে দিয়ে যায়,
হ্যাঁ, তখন কিন্তু একটা বড় একটা মেজর শিফট আসে এবং এটার সাথে সাথে কিন্তু আরো অনেকগুলো ইয়ে তৈরি হয়, অনেক স্বার্থান্বেষী মহল সুযোগ তারা ট্রাই করে লুটপাটে নেমে পড়ে। এক্স্যাক্টলি এইগুলো মানে নতুন কিছু না, এটা বাংলাদেশ না শুধু, এটা ইউএস এর একটা স্টেটও যদি এরকম হঠাৎ করে 2 দিনের জন্য পুলিশ না থাকতো, হ্যাঁ, তাহলে একদম পুরোপুরি তাদের সব ম্যাকডোনাল্ড, স্টারবাকস আর ওয়ালমার্ট খালি হয়ে যেত, দ্যাটস ফর শিওর। এবং তারা বসে বসে যতগুলা ওই অন্যান্য রেস এবং অন্যান্য জাতি ছিল তাদেরকে গিয়ে এরাডিকেট করতো। একদম আমি ডাইরেক্টলি বলে দিলাম, ওই কথাটা কারো পছন্দ হবে না। তো জাতিগতভাবে মানব জাতি একটা খুব ভয়ঙ্কর একটা জাতি, এটা ভুলে গেলে হবে না। এটা নিয়ে ইভেন সোশ্যাল সায়েন্সের একটা চ্যাপ্টারই আছে বিশাল বড়। আমি তো ইঞ্জিনিয়ার, সোশ্যাল সায়েন্স পড়িনি। হ্যাঁ, আই ট্রাই টু ব্রিং মাই কমন সেন্স এন্ড এক্সাম্পল। তো এখন ফ্যাক্টর হচ্ছে কি যে তাহলে আমাদের ভবিষ্যৎ বুঝতে গেলে, আমি তো এত কিছু জানি না, যেটা বললাম যে আমি একটা ইঞ্জিনিয়ার আর কমেডিয়ান অ্যান্ড অ্যাক্টর, এইটাই হয়তো এখন পর্যন্ত পরিচয়। কিন্তু মানে যদি এই মানে চিন্তা ভাবনা করে যেটা বুঝলাম, পড়াশোনা করেও যেটা বুঝলাম, যে আমাদের আসলে এই সময়গুলো কি হতে পারে বুঝতে গেলে আসলে 72, 73, 74, 75 থেকে শুরু করে 81 এবং 88, 90, ইভেন আমাদের 111, হ্যাঁ, 2001 থেকে 6, এই অনেকগুলো কিন্তু রিভিশন দিয়ে আসতে হবে, কারণ অনেক কিছু কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ। অনেক কিছুকে ব্যাখ্যা করার জন্য আমাদের বর্তমান সামাজিকতায় কি ডিফারেন্ট স্তরের মানুষ আছে, তাদের কি বিভিন্ন রকমের স্বার্থ আছে সেটা বোঝা দরকার। মানুষের ডিপ ডাউন সাইকোলজি কি এটা বুঝতে হবে, হ্যাঁ, যে এতদিনের রাগ ক্ষোভ এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে আমরা এর মধ্যে কি দেখলাম যে গত 15 বছর, আমরা যদি এখন এর মধ্যে তাকাই, 15 বছরে যে স্বৈরতন্ত্র যেটা ছিল আসলে, যেটাকে যতই বলা হোক যে ইলেক্টেড গভর্নমেন্ট, আমরা তো ইলেকশন করছি, আমরা দেখছি প্রত্যেকবার যে কিরকম প্রহসন হয়েছে। কোনো রাজনৈতিক দলই এই অংশগ্রহণ করতে পারে না এবং 18 নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এইগুলো জাস্ট প্রহসনমূলক সব কাজকর্ম হচ্ছে। তো এখন এরপরেও এই বছরের ইলেকশনে তো যেটা হলো সেটা তো আরো বড় প্রহসন হলো যে কোনো বিরোধী দল নাই, নিজেদের দলের লোকরেই তারা স্বতন্ত্র প্রার্থী করে বিরোধী বানায়, তারা আবার ইয়ে করছে। ব্যারিস্টার সুমন একজন এসে কি উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে তারপরে তো শেখ হাসিনাকে কদম বুচি করা শুরু করলো। হ্যাঁ, তো যাই হোক, তারপরে উনি আবার এসে হঠাৎ করে বেনজিরকে নিয়ে দুর্নীতি করা শুরু করলো। এই জিনিসগুলো কিন্তু ফল আউট কিন্তু ওই ছাগল, তারপর বেনজির, এগুলো থেকে শুরু হয়েছে। তো এখন একটু আগে যে কোশ্চেনটা ছিল যে ভবিষ্যৎটা কি বা বর্তমান হচ্ছে কি, আমি 6 তারিখ রাতে একটা বলছিলাম যে শেখ হাসিনা ফেরত আসার কিন্তু ভালো মতো চান্স আছে, বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড শি ইজ ভেরি ভেরি ভিন্ডিকটিভ। দ্যাট ইজ এ সার্টেন থিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোর সাইকোলজি অফ এ পারসন। ওনাকে কিন্তু কখনোই 2004 বা 2006 ওনাকে মেরে ফেলা অ্যাটেম্প্ট করা হয়েছিল, ওনার ফ্যামিলিকে কমপ্লিটলি ওয়াইপ আউট করে দেওয়ার পরে উনি আওয়ামী লীগকে একটা ভয়ঙ্কর শক্তিশালী দল হিসেবে তৈরি করে নিয়ে আসে। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে 81-তে এরশাদের সরকার কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল। 81-র পরে যেখানে এরশাদ যেটা মানে জেনারেল জিওর যখন আর কি হলো, অ্যাসাসিনেটেড হলো, তারপরে এরকম বড় টার্মিনাল পিরিয়ডে গিয়ে তারপরে এরশাদ আসলো। অনেকগুলো হয়তো এখন মনে নাই, ফ্যাকচুয়ালি কিছু ইনকারেক্ট থাকতে পারে, বাট এই জিনিসগুলো কানেক্টেড। এবং 88-তে কিন্তু আওয়ামী লীগ একটা বড় রকমের বিচ্ছেদ করেছিল। বিএনপি, আওয়ামী লীগ, জামাত টামাত সবাই এই যে যেমন এই যে 2013-তে যেমন নির্বাচন সবাই বর্জন করলো, ঠিক এরকম ভাবে সবাই ডিসাইড করছে বর্জন করবে। তারপর শেষ রাতে গিয়ে হঠাৎ করে আওয়ামী লীগ বলছে আমরা নির্বাচনে আসছি, থ্যাংক ইউ, হ্যাঁ করে তারা আবার এসে বড়সড় ভাবে এরকম বড় একটা ইয়ে করে বিট্রিয়াল করে কিন্তু তারা আবার এসে তারা বিরোধী দলের মধ্যে বসেছিল। মানে সবসময় দে ওয়ার হ্যাপি বিইং দ্য রানার্স আপ। তারপরে 92-তে তো বিএনপি আসলো, 96-এ আসলো। যাই হোক, তো এত কিছু বলার কারণটা কি? তো এখন আমরা কি দেখতেছি যে 15 বছরে এই সরকারটা কেমন আসছিল? 111 কি করছিল? আমরা কিন্তু মোটামুটি একটা দেখলাম যে মেজর প্যারাডিম শিফট হয়েছিল, যে সবগুলো বড় বড় রাজনৈতিক দলকে আর্মি এসে একদম পুরো ধরে, হ্যাঁ আমরা, কারণ যে 92 থেকে এই 96-এ বিএনপি, 96 থেকে 2001 আওয়ামী লীগ, 2001 থেকে 2006 বিএনপি, এই 3টা শাসন আমল, 2টা দল আমাদেরকে ত্যক্ত বিরক্ত করে ফেলছিল। একদম সত্যি কথা বলতে সব সময় মানে শাসনের আশেপাশে কিছু ছিল না, খালি ছিল হরতাল, মারামারি,
একদম জ্বালাও পোড়াও, এই জিনিসগুলো ছিল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন যে বাবরকে নিয়ে এত নাচানাচি করা হচ্ছে, মিম করা হতেছে, হ্যাঁ, মানে হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড হু গ্রেনেড হামলার ছিল, তারপর উনি 10 ট্রাক অস্ত্র এরকম পাঠানোর। এই জিনিসগুলো নিয়ে এত রোমান্টাইসাইজ হওয়ার দরকার নেই, কারণ সহিংসতা সন্ত্রাসবাদ কখনো ভালো কিছু না, বিকজ দ্যাট ইজ অলওয়েজ আ পার্সন যারা ইভিল শক্তি কিন্তু আরেকটা ইভিলকে করার জন্য আমাদেরকে গুটি হিসেবে সবসময় ইউজ করে আসছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো 2006 পরে গেল, তারপরে কি হলো, আর্মি এসে যখন আমাদের পুরো জ্বালাও পুরাও লাঠি বইটা এগুলো নিয়ে মারামারি হলো, বিশ্বজিৎ হত্যাকাণ্ড, এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আর্মি টুক ওভার, ফখরুদ্দিনের গভর্নমেন্ট আসলো, -2 করা শুরু করলো, মানে বিএনপিও জেলে, আওয়ামী লীগও জেলে, ওর কাদের কি বলে আমাদের ওবায়দুল কাদেরকে পিটাইতেছে, উনি হাউমাউ করে সবকিছু কেঁদে কেঁদে সরকারের বিরুদ্ধে সবকিছু ফাঁস করে দিয়েছে, সব দুর্নীতি ব্যাপার স্যাপার। আমরা খুব খুশি, নো মোর আওয়ামী লীগ, নো মোর বিএনপি, আমাদের দেশ একটা হাফ ছেড়ে যাচ্ছে। 2 বছর বা 1.5 বছর এরকম আর্মি বা যে তত্ত্বাবধায়ক সরকার একটা শাসনামল ছিল। তারপরে আসলে যেটা হলো যে আওয়ামী লীগ পুনর্বাসিত হলো, তারা নির্বাচন করলো, তারপর যে আর্মি তাদেরকে এত প্যাদানি দিয়েছিল 34 দিনের মধ্যে, আমাদের প্রচন্ড শক্তিশালী বর্ডার গার্ড রেজিমেন্ট তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো এই বিডিআর বিদ্রোহের নামে। মানে বর্ডার গার্ড তো তখন ছিল না, নাম তো ছিল বিডিআরকে ধ্বংস করে দেওয়া হলো, এই প্রত্যেককে ফাঁসিতে ঝুলানো হলো, এবং 52 জন চৌকস অফিসারকে, আর্মি অফিসারকে তারা মেরে ফেললো বিডিআর বিদ্রোহের নাম দিয়ে, যেটা নিয়ে প্রচন্ড রকমের কন্ট্রোভার্সি কিন্তু আছে 34 দিনের মধ্যে। হ্যাঁ, নানক ফানক গিয়ে কত নাটক করলো। হ্যাঁ, শেখ হাসিনা গণভবনে পোলাও কর্মা খাইলেন, আর আর্মি তো কোনো রকমের মানে মুভ করতে দেওয়া হয় নাই। 2 দিন ধরে পরে সবার লাশ ভেসে আসা শুরু করছে, শুধুমাত্র 52 জন আর্মি অফিসার নো, এইখানে প্রত্যেকটা আর্মি অফিসারকে, পলাতককে এবং যারা মুখ খুলতে চাইছে সবাইকে আর্মি থেকে পোস্টিং দিয়ে বের করে দেওয়া হয়েছে অন্য জায়গায়। হ্যাঁ, দে ওয়ার নট অ্যালাউড টু ইভেন স্পিক আপ। হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে তো আমাদের শাহবাগ হলো, শাপলাচত্ব হলো, অনেক রকম ভাবে ডিভিশন ক্রিয়েট করা হলো। আমরা তো মনে করি যে বিএনপি জামাত আসলে হয়তো আমাদের সংস্কৃতি অনেক কিছু খারাপ হবে। আমাদের সংস্কৃতির সবচেয়ে ক্ষতিকর টাইমটা আসছে এই আওয়ামী লীগ। তা এখন আরো ব্যাপারটা কি, যে এর মধ্যে যেটা হয়েছে ভয়ঙ্কর রকম দলীয়করণ। দলীয়করণটা কি, সচিব, আমলা, পিয়ন থেকে একদম পুরো কোর আওয়ামী লীগ, রক্তে রক্তে রন্ধে রন্ধে আওয়ামী লীগ না থাকলে তারা সরকারে আসতে পারবে না। এবং আমাদের দেশে কিন্তু রাজনৈতিক চেতনা বলে কিছু নাই। বাঙালির একটা কোর ব্যাপার হচ্ছে দে লাইক টু ওরশিপ। এক্স্যাক্টলি, বাঙালি ইজ লাইক মিনিয়ন্স, বাংলাদেশিস। হ্যাঁ, আমরা আমাদের একটা প্রভুর এই ইয়াটা না পাইলে আমরা না সব একটা কেমন যেন একটা কেওটিক একটা ইয়ে হয়ে যায়, লাইক আপা সব করতে পারে। আমাদের এই ব্যাপারটা না রন্ধে রন্ধে কিরকম, আমরা অফিসে গেলে বসকে তেল না দিলে না আমাদের সালা আর কিছু বেরোয় না। হ্যাঁ, তেল বের হয়েছে আমাদের সকালবেলার ইয়েটা, প্রাতরাশের কাজগুলো, প্রাতরাশ পূর্বক কাজগুলো ঠিক মতো হয়েছে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে যে ওই মানে তেলবাজি আমাদের এগুলো না করলে হয় না। তো এখন আপনি দেখবেন যে এত খুন, এত কিছু করার পরও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি মানুষের ভক্তি ভিতরে এখন কিরকম স্বাধীনতা চেয়েছিলাম এগুলো করে বেড়াচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এখন বন্যা হচ্ছে, হ্যাঁ এখন তো তোমাদের নৌকা লাগবে। হ্যাঁ, আমি ছাত্রলীগের পোস্টে গিয়ে আমি লিখছি নৌকা ভরে দেওয়া হবে, আই ডোন্ট কেয়ার ফর এনিথিং। এখন তাহলে কি হচ্ছে, যে আমাদের রাষ্ট্রযন্ত্রের রন্ধে রন্ধে এই মিনিয়ন্স গুলা রয়ে গেছে। আচ্ছা, দিস ইজ নাম্বার ওয়ান। ইন্টারন্যাশনাল পলিটিক্স তো চলছেই, কারণ এই যে যেমন আমাদের সনাতনীদের নির্যাতন নিয়ে এই দেখুন 5ই অগস্টের পরে যে মুহূর্তে শেখ হাসিনা ফলেন ডাউন, হ্যাঁ এই জিনিসটা 10 বছর ধরে সবাই জানতো যে মুহূর্তে শেখ হাসিনা থাকবে না, কারণ আওয়ামী লীগে তো আসলে সেকেন্ড কোনো নেতা নাই, সবাই তো 5 তারিখ গুটিয়ে ভেঙে গেছে। তাহলে কি হচ্ছে, সবাই একদম পুরো যেরকম ভাবে অত্যাচার করে রাখছে, মানুষজন তো ক্ষেপে আছে, আওয়ামী লীগের উপরে তো ভয়ঙ্কর অ্যাটাক আসছে। এবং তারপরেও কি হয়েছে, যে মানুষজনের যার একটা লুটতরাজ, তারা সবকিছু করে ভেঙে ফেলতে চায়, একটা ইংরি একটা মব আছে, তাদের কোনো রাজনৈতিক স্বার্থ নাই, কিছু নাই। এই আপনি দেখবেন যে রাস্তাঘাটে তারা গিয়ে মানুষের মেয়েদের মানুষের গায়ে হাত দেয়, তারা অমুকের ক্ষতি করে, এখানে থুতু ফেলে, এই বাস গিয়ে এখানে লাগাই দেয়, বাসটা এখানে আটকায় রাখবে রাস্তাটা ইচ্ছা করেই। হ্যাঁ, যত আপনি দেখবেন যে এই একটা এংরি একটা মানুষজন আছে, 20 থেকে 25% অফ আওয়ার পপুলেশন ইজ এংরি ফর নাথিং। কেন এটাকে বিভিন্নভাবে ইনস্টিগেট করে রেখে দেওয়া হয় এই শ্রেণীটা, এরা সব লুটতরাজ শুরু করে দিচ্ছে। তো এর মধ্যে এই সনাতনী ব্যাপারটা, যারা এই সনাতনী, আওয়ামী লীগের অনেকে ছিল সনাতনী, এখন এই ব্যাপারটা কি,
মোদি গভর্নমেন্ট ইন্ডিয়ার, তাদের তো বিজেপি তো একটা ধর্মান্ধ একটা দল, হিন্দুত্ববাদী পুরো। হ্যাঁ, তো তারা তো চায় যে এই বিভিন্ন ইস্যু, যেমন বুশ 2001-এ বুশ গভর্নমেন্ট, আমি এটা কয়েকদিন আগে লিখতেছিলাম, আগস্টের শুরুতে একটা জিনিস লিখছিলাম যে আওয়ামী লীগ সরকারের একটা 9/11 লাগবে, এটা জুলাইয়ের মাঝামাঝি, এটা কথাটা মানেটা বুঝাই। বুশ প্রশাসন আপনার 2000 আগে তাদের রিপাবলিকানদের অবস্থা খুবই খারাপ ছিল, মানে ভয়ঙ্কর, মানে ভোটে তারা একদম পুরোপুরি হারবে। ওই সময় কাকতালীয় ভাবে 9/11 হলো, টুইন টাওয়ার ধসে পড়ল, এরপরে তারা সর্বাত্মক যুদ্ধের ডাক দিল, ইরাকের মধ্যে বোম্বিং করে সাদ্দামরে ফালাই মালাই দিয়ে, আল কায়দা টায়দা এসে যখন হইলো, অ্যান্ড হোল ইউএসএ ওয়াজ ইউনাইটেড, ইট বিকেম অ্যান্টি ইসলামিস্ট অ্যান্ড অলসো মানে ভয়ঙ্কর রকমের এই বুশ কিন্তু আবার একদম ভালো মতো সে যুদ্ধে মানে নির্বাচনে জিতে চলে আসলো। অ্যান্ড উই আর এক্সপেক্টিং 9/11 ফর শেখ হাসিনা কিছু, হ্যাঁ, একটা হয় এরকম কিছু দেখা যাচ্ছিল। তারা এই জিনিসগুলো করার চেষ্টা করছে, সেতু ভবনে গিয়ে, মেট্রো গিয়ে ইস্যু নিয়ে কান্নাকাটি করে, এগুলো করে তারা ভাবছে যে টুইন টাওয়ার তো ভাঙছে, টুইন টাওয়ার নিয়ে তো মানুষের কান্নাকাটি হয়েছে, আমাদেরও তাহলে বোধহয় আমাদের এলিভেটর এক্সপ্রেস আর টুইন টাওয়ার কি এক জিনিস, প্লান্ডার। তো ওয়ার ওয়াজ আই বাই দ্য ওয়ে, তো এখন কামিং ব্যাক হচ্ছে যে তাহলে আমাদের একটা এরকম একটা অন্ধ একটা বিয়ে রয়ে গেছে। তারপরে যে মোদি গভর্নমেন্টের একটা বড় ব্যাপার হয়েছে, তারা সনাতনী ব্যাপারটা ওইখান থেকে পিক করে নিয়ে ইয়েতে কিন্তু শাহবাগে বিশাল মহাসমাবেশ করে ফেললো, জয় শ্রীরাম টিরাম এরকম দিয়ে। আমি বলতেছি না যে হিন্দু সনাতনীদের উপর অ্যাটাক হয় নাই, হয়েছে, বললাম না যে একটা শ্রেণী আছে, তারা খালি দুর্বল কিছু, যে অমুকের দোকানটা আমি ভাঙবো, মজা লাগে। হ্যাঁ, আবার পাইছে যে ও সনাতনী, ওরা তো এখন কিছু করলে আমার কিছু করবে না, ইচ্ছা মতো গিয়ে, এবং মানে অবশ্যই হিনিয়াস কিছু কাজকর্ম হয়েছে। আমি নিজে এইগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, কারণ ওই জিনিসগুলো লিখতেছিলাম, কিন্তু আমি অনেক সনাতনীদের সাথে কথা বলছি, আমি গিয়ে চেষ্টা করেছি, আমি জানি অবশ্যই হয়েছে, এটা এরকম না, কিন্তু একটা কমিউনাল ভায়োলেন্স বলার জন্য যার পার্টিকুলার যে পার্সেন্টেজ লাগে ওইটা সেই লেভেল তো ছিল না, অবশ্যই তো ওইখানে তো হয়েছে। এবং এই জিনিসটাকে পিক করে মিডিয়াগুলো দেখা শুরু করলেন না, যে কি সব আনন্দবাজার না কি জানি আজে বাজে তাদের যে নিউজ চ্যানেল ভিডিওগুলো, হ্যাঁ, ওইগুলো হইতেছে যে তারা এগুলো পিক করে নিয়ে সনাতনীদের মেধে ভেঙে ফেলে দিচ্ছে, আমাদের রোকেয়া প্রাচীকে এনে ভেঙে দেওয়া হয়েছে, ওনাকে নাকি মাইজোর করেছে, হাস্যকর ব্যাপার স্যাপার। রোকেয়া প্রাচী শুনে পরে আসবো আমি, তবে আমি, এবং উনি যে একজন নাট্যকর্মী বা থিয়েটার করতেন বা এরকম, এই জিনিসগুলো লজ্জাজনক ব্যাপার আর কি। তবে এই জিনিসটা নিয়ে পরে বলতেছে। কামিং ব্যাক, যে এই জিনিসটা মোদির জন্য কেন ব্যাপার, যে তারা শেখ হাসিনাকে যেহেতু দিয়েছে, কারণ শেখ হাসিনা তো খুন করে হাতে রক্ত নিয়ে আসে একটা মানুষ, এক্স্যাক্টলি। তা এখন তারে যে রাখা তো আন্তর্জাতিক একটা চাপ, কারণ এখন ওনার তো আবার রেড পাসপোর্টও কিন্তু নাই হয়ে গেছে, তার মানে শি ইজ অ্যান রিফিউজি। আইনগত ভাবে এখন কি কি ব্যাপার হবে এটা জানি না তো, এবং যতটুকু জানা গেছে যে পৃথিবীর কোনো কান্ট্রি তাকে নেয় নাই। এখন তো মোদি তো কি ব্যাপার, মোদি তো একজন মানে যেরকম বয়স চলে গেছে, শেখ হাসিনাকে নিয়ে তো ওনার তো আর কোনো রকমের স্বার্থ থাকার কথা না। হ্যাঁ, আই ডোন্ট নো, মেডিকেল তো এখন অনেক কিছু বেড়ে গেছে। I heard about the pills, probably after 20 years I'm going to start using them. But coming back, I don't know whether this part will be there or even the people will understand this one. But then Sheikh Hasina is there and he is to use her in a very proper way. হ্যাঁ, তো এখন ইউজ করবে কিভাবে, কি ইউজ করতেছে যে হ্যাঁ, এখন তো হিন্দু মানে হচ্ছে গিয়ে মানে প্রথমে এটা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে, তো এক্সট্রিমিস্টরা গিয়ে গণভবন হামলা টামলা করে টোরে সব নিয়ে আসছে। হ্যাঁ, আই ওয়াজ দেয়ার, আমি নট ইন গণভবন, আমি ছিলাম না, শাহবাগ পর্যন্ত গিয়ে হাঁপায় আর পারবো না যাইতে হবে, রাইট, ওকে, অ্যান্ড আই অলরেডি হার্ড দ্য সেল ইজ ওভার। অ্যান্ড আমি কোনোদিনই মানে সেলে গিয়ে জিনিসপত্র কিনে না, মানে এত বাণিজ্য মেলার মতো গিজের অবস্থার মতো জিনিসপত্র নিয়ে কোনো মজা নেই, গণভবনে আমি যাইনি। তো আমি যেটা ওইটাকে নিয়ে তারা অনেক রকম করার চেষ্টা করলো, তারা বোঝানোর চেষ্টা করলো, তারা আগে চেঁচামেচি করে টোরে ভয়ঙ্কর ভাবে সব বলা শুরু করলো যে এই বাংলাদেশে সনাতনীদের উপর অ্যাটাক হচ্ছে, ব্লা ব্লা ব্লা। এবং শাহবাগের যেটা সনাতনীদের একটা মহাসমাবেশ হলো, আমি একটা কথা মনে করে দিই যে এর আগের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনার একটা বক্তব্য নিয়ে মানুষজন পাগল হয়ে গেল
যে কি বক্তব্যটা ছিল যে উনি বললেন যে হ্যাঁ আওয়ামী লীগ একটা বড় দল, তাদের তো পুনর্বাসন হওয়া উচিত, তারা নির্বাচন করবে, এটা তো এমন না যে তাদেরকে ব্যান করা হয়েছে, লজিক্যাল। উনি আরেকটা কথা বলছে, শেখ হাসিনা যদি ফেরত আসে আসুক, শেখ হাসিনাকে তো আমরা বের করে দিই, স্বাগতম জানাইছি। শি টুক হার ওয়ে আউট, উনি নিজের ইচ্ছা চলে গেছে, উনি নিজের ইচ্ছা ব্যাক করলে করুক। আমরা কি বলছি যে শেখ হাসিনা ফেরত আসতে পারবে না? আমি তো নিজে মনে করি যে শেখ হাসিনা শুড কাম ব্যাক, এরপরে তাকে নিয়ে আমরা কি করবো আই ডোন্ট নো। প্রবাবলি একটা ওষুধে থাকলে সে মোদিকে কেমন লাগলো এটা প্রবাবলি জিজ্ঞেস করবো, বাট তারপরে there are lot of things to be happen, বাট সে সাক্ষাৎ উনি বললেন যে উনি যে হ্যাঁ হাসিনা ব্যাক করলে করবে, অনেক ডিপ্লোম্যাটিক অনেক কিছু আছে, কিন্তু কি মিটিংটা করার পরে উনি বক্তব্য দিয়েছিল, এটা লেট মি রিমাইন্ড ইউ, এর আগের দিন শাহবাগে সনাতনীদের একটা বড় রকমের সমাবেশ হয়েছে, যেটা নিয়ে জয় শ্রীরাম মুখরিত হলেই হলো। তারপর দিন আমাদের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাখাওয়াত, আমি জানি না এই জিনিসগুলো বলা উচিত, মানে তো উনি এই বক্তব্যটা দিলেন ওই সনাতনীদের ওই নেতাদের সাথে মিটিং করার পরে, সনাতনীদের সাথে মিটিংটা করে আসলেন, বের হয়ে হ্যাঁ আমি কিন্তু এগুলো বসে বসে খুব মনোযোগ দিয়ে পড়তেছি। সাক্ষর সাহেব তো মানে আমি বলবো না করে অনেক কিছু বড়বড় করে বলে ফেলেন। হ্যাঁ, আই বিন ট্রাইং টু রিড হিজ বডি ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং এন্ড আই কুড কানেক্ট দ্য ডটস। আমি ফেসবুকে ওই দিনে একটা স্ট্যাটাস লিখলাম, এটা আসলে ওই একজন থেকে ইন্সপায়ার্ড হয়েও, এবং তারপর আমি একটা ফুটনোট লিখলাম যে আজকের পরে আমার ধারণা যে সনাতনীদের আর কোনো রকমের সমাবেশ হবে না, কোনো রকমের বিক্ষোভ আর দেখা যাবে না, অ্যান্ড আই ওয়াজ অ্যাবসুলুটলি রাইট। এবং এরপরের দিনই সাক্ষর সাহেবকে সরাই দেওয়া হলো, উইচ ইজ আই ডোন্ট নো এটা কতটুকু। তো এখন যে বর্তমানে এখন বলতে গেলে যে ডক্টর ইউনূস ওনার তাহলে কি, উনি আসলে দেশে এসে কি পাইলেন একটা পুরো রাষ্ট্রযন্ত্র, একদম পুলিশ আনসার পিয়ন থেকে শুরু করে পুরা সরকারি সব অফিস টফিসের শেখ হাসিনার পূজারীরা, হ্যাঁ পুলিশ বলে কিছু নাই, আমরা বইয়া ডাকাত পাহারা দিই, হ্যাঁ ডাকাতদের ধৈরা পারি টিকটক করে, সারা বাংলাদেশে 1 লাখ মানুষকে পাহারা দেয়, ডাকাত ধরা পড়ছে 60টা, হ্যাঁ গুজব আসছে 1 লাখের, মানে ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। ইজ ফান, ইট ওয়াজ ফান। আমরা প্রত্যেকবার একটা ইস্যুস আসছে আর আমরা সবাই এক হয়ে গেছি, ইট ওয়াজ ফান। And I have got to know a lot of aunties around my neighborhood now. What I'm trying to say, like তারা সারা দিন আমাদের জন্য খাবার দাবার নিয়েছিল, and আমাদের একটা মমত্ব বোধ কিছু করে উঠেছে, nothing more than that. I am not Modi. So এখন হচ্ছে যে আরো একটা বড় ব্যাপার হলো যে আমরা এখন দেখতেছি আজকেও গতকালকে রাত 12টার সময় আনসার রাস্তার মধ্যে এসে তারা বিদ্রোহ শুরু করছে, রাত 12টার সময় এয়ারপোর্ট রোডের সামনে, শাহবাগের সামনে। এই মুহূর্তে আই এম স্পিকিং, দে আর স্টিল শাহবাগের মধ্যে করে আছে। এবং 7ই অগস্ট আমি বলতেছি, 7ই অগস্ট খিলক্ষেতের বিদ্যুৎ অফিসের সামনে দেখি যে পুরো সারা বাংলাদেশ থেকে বাস টাস নিয়ে এসে ওইখানে সব, বাংলাদেশের তখন সরকারি গঠন হয় নাই, ওইখানে তারা বসে কর্মচারীরা তাদের স্থায়ীকরণের জন্য তারা আন্দোলন শুরু করছে, মুখের মধ্যে হাসি পান খাইতে খাইতে করতেছে। আমরা কি বুঝি না? হ্যাঁ, এই মানুষগুলো তারা মানে এতদিন ধরে যে অফিসগুলোতে গিয়ে, আমরা সরকারি অফিসগুলোতে গিয়ে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে পদে পদে নির্যাতন, নিপীড়ন, নিগৃহণের শিকার হয়েছে এই মানুষগুলো থেকে, ওদেরকে ঘুষ দেওয়া ছাড়া, এবং তারা প্রতি পদে পদে তাদের পাওয়ার ইউজ করেছে। হ্যাঁ, তারা এইভাবে তার রাষ্ট্রের সেবক হয়েও আমাদেরকে শোষণ করেছে। হ্যাঁ, সেই লোকগুলো তো এখন রাস্তার মধ্যে নামবেই। শুধুমাত্র আনসার বিদ্রোহ না, আরো বড় বড় ব্যাপার হওয়ার সামনে আরো বড় চান্স আছে। এখন কি আমরা এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? একটা বড় ভয়ঙ্কর বন্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এখনো বলবো যে আমাদের দেশে ভয়ঙ্কর অবস্থা শুরুই হয় নাই। এন্ড অফ অক্টোবর এন্ড নভেম্বর, মাই প্রেডিকশন ইজ উই গোনা হ্যাভ এ ভেরি ব্যাড টাইম। কেন? আমাদের প্রত্যেকবার ইউএস ইলেকশনের সময় এই মেজর একটা আন্দোলনের শিফট গুলা, এগুলো কিন্তু অনেক কিছু আমাদের ইতিহাস শেখায়। গো অ্যান্ড লার্ন অ্যাবাউট আরব বসন্ত, গো অ্যান্ড লার্ন অ্যাবাউট 75-এর অগস্টের পরে নভেম্বরের অভ্যুত্থান এবং প্রতি অভ্যুত্থান, কর্নেল তাহের, খালেদ মোশাররফ, জেনারেল জিয়া, এগুলো একটু পরে দেখবেন কনফিউজড হয়ে যাবেন হোয়াট রিয়েলি হ্যাপেন। হ্যাঁ, তারপরে এই ঠিকই অক্টোবর নভেম্বরের 1 বছর পরে ইউএস ইলেকশন। ওকে, ইউএস ইলেকশনে এখন পর্যন্ত যা আমরা জিনিসপত্র দেখতেছি, এবং একটা ইউএসএও কিন্তু একটা বড় রকমের রিসেশন যাচ্ছে, এই জিনিসগুলো সবকিছু দেখাচ্ছে। আমি জানি যে ট্রাম্প সাডেনলি একটা হিরো হয়ে গেছিল, কানের মধ্যে গুলি খেয়ে। হ্যাঁ, এখন মনে হচ্ছিল তার জয়টা কেউ ঠেকাতে পারবে না, বাট আই সিমস লাইক কামালা হ্যারিস ইজ কামিং, প্রবাবলি ডেমোক্রেট, প্রবাবলি যদিও যেটা খুব আনলাইকলি ছিল, বাট যদি এটা হয় তাহলে আমাদের জন্য আরো ভয়ঙ্কর সময়
ওয়েট করতেছে, বিকজ আই নেভার ট্রাস্ট ডেমোক্রেটস। বাট এটা এই পলিটিক্সটা নিয়ে বলতে গেলে আর অনেক কিছু বোঝাতে হবে। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আমরা এখন একটা বড় ইকোনমিক রিসেশনের মধ্যে পড়তে যাচ্ছি, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, খারাপ। এই জিনিসগুলো এখন চলে আসতেছে। আমাদের খাদ্য মানে আমাদের কিন্তু এই ভয়ঙ্কর বন্যা পরে আমাদের কিন্তু একটা বড় রকমের খাদ্য ঘাটতি দেখা যাবে। হ্যাঁ, আমাদের 74-এর ইয়ে কিন্তু ভুলে গেলে হবে না, দুর্ভিক্ষ কিন্তু ভুলে গেলে হবে না, এবং আমাদের কিন্তু আরো এরকম কিন্তু ডিফিকাল্ট টাইম আসছিল। তো এই সময়গুলো এখন আমাদের ডক্টর ইউনিস ইজ নট এ পলিটিশিয়ান, এটা কিন্তু মনে রাখতে হবে। ওনার অ্যাডভাইজারে অনেক এনজিও কর্মী আছে, আমাদের 2জন স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, তাদেরকেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে, বাকিদের কাউকে এখন দেখা যাচ্ছে না। কয়েকটা ফেসই বারবার দেখা যাচ্ছে, দুইজনকে এই দুইটাই এখন আসিফ নজরুল স্যার, আসিফ ভাই, আসিফ নজরুলকেও এখন দেখা যাচ্ছে না। এখন খালি ঘুরে ফিরে হ্যাঁ এই দুজন এই স্টুডেন্ট উপদেষ্টাকে বারবার ঘুরে ফিরে দেখা যাচ্ছে। দে আর লুক লাইক দ্য ইনফ্লুয়েন্সার, নট অ্যাডভাইজার। সবাই শুধু ওই কেজিএফ এর মিউজিক অ্যাড করে ওনাদের নিয়ে ভিডিও বানাচ্ছে। ইভেন আমাদের টেলিভিশন গুলা, মিডিয়া ইন্ডাস্ট্রি আনফরচুনেটলি তারা একদম ঠিক হয় নাই। হ্যাঁ, প্রথম দিকে একটু স্বাধীনতা পেয়েটে তারা কিছু বস্তুনিষ্ঠ যখন সংবাদ নেওয়া শুরু করলো, তখন বুঝলো যে আরে বাংলাদেশের মানুষ চিন্তা করতে চায় না, একটা সংবাদ দেখবে যে জিনিসটা বোরিং, কারণ এখানে আসিফ নজরুল কিছু বলছে বা আরেকজন কেউ কিছু বলছে, ইভেন ডক্টর ইউনূসও কিছু বলছে, না হি ইজ কিউট, দ্যাটস ইট। নাও পিপল আর টকিং অ্যাবাউট হু ইজ মোর কিউট। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে। আমি এগুলো মানে চিন্তা করা, কানেক্টিং দ্য ডটস, এইগুলো কিন্তু খুব দরকার এখন সামনে। তাহলে গোয়িং ফরওয়ার্ড কি? আমি যে শুরুতে বললাম শেখ হাসিনা কামিং ব্যাক করতে পারে, তাহলে কিভাবে হতে পারে? রাজনীতিতে শেষ বলে তো কিছু নাই। তাহলে আমরা এখন দেখি যে শেখ হাসিনা নামে মামলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, খুব ভালো লাগছে না? 2009-তে শেখের পরিবারের ইন্ডিমনিটি একটা আইন পাশ হয়েছে, মানে শেখের পরিবার যে কোনো রকমের অন্যায় করতে পারবে, তাদের কোনো রকমের বিচার করা যাবে না। গোয়েন চেক 2009-এর একটা আইন আছে। তা এখন শেখ হাসিনা যদি আসেও, এখন ওই ইন্ডিমনিটি বা এগুলোকে বাদ দিতে গেলে এখন অনেক রকমের সময় মাঝখানে বিচারপতিকে নামিয়ে দেওয়া নিয়ে একটা নাটক হলো, অনেক কিছু হলো, অনেকে বলতেছে কু ছিল, ব্লা ব্লা ব্লা, হোয়াটএভার ইট ইজ। আমরা জানি যে এখন আমরা দেখতেছি সচিব পর্যায়ে রদবদল হচ্ছে, ঘুরে ফিরে এই দুর্নীতিগ্রস্তই। কারণ পুরা যন্ত্রের মধ্যে তো মিলিয়ন ভর্তি, এখন কি নতুন মানুষজন এনে ভর্তি করা হবে? আরো এর মধ্যে কি হয়েছে এখন যেটা করা হচ্ছে যে ঠিক আছে, আওয়ামী লীগকে তো পুরোপুরি দুর্বল করা যাবে না। সো হোয়াট ইউ গোনা হ্যাভ, উই গোনা হ্যাভ অ্যানাদার ইভিল পাওয়ার অলমোস্ট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ আওয়ামী লীগ, হুইচ ইজ বিএনপি। বিএনপির যত বড় বড় গডফাদার, বড় বড় অপরাধী, তাদেরকে সুর করে পুরা মুরগির খাঁচার মতো বের করে দেওয়া, কাকা করে বের করে দেওয়া হয়েছে। কিসের আইন বলে, কিসের অধিকার বলে, কিসের অধ্যাদেশ বলে, কিভাবে তারা ধার করে সব বের হয়ে আসছে। এসে তারা চাঁদাবাজি শুরু করে দিচ্ছে, অলরেডি তারা পাওয়ার দেখানো শুরু করে দিচ্ছে, আই ছাত্রদল, আই ছাত্রদল, আই ছাত্রদল। হ্যাঁ, সবাই বের হয়ে আসছে বিকজ ইউ ক্যানট এরাডিকেট ওয়ান, সো ইয়েস উই হ্যাভ এ সুপার হিরো নাও, বিকজ সুপার হিরো অলসো নিড এ সুপার ভিলেন। এখন যেটা ঘটতেছে, মানে ইন্ডিয়া যে ডুম্বুরবাদটা খুলে দিল বাংলাদেশের মধ্যে, ওইটা তো আসতেছি। তো আমাদের কিন্তু একটা বড় অপরাধী চক্র তৈরি হচ্ছে, বিএনপি পাওয়ার আপ হচ্ছে, তাদের যেহেতু একটা এক পাখি হয়ে গেছে। আমি কয়েকটা জিনিস মাঝখান থেকে মনে করাই দিই যে নরসিংদীতে মনে আছে যে 873 না কতজন, 829 জন অপরাধী ছাড়া পেয়ে গেল, তাদের মধ্যে অনেকে ছিল একটু ভয়ঙ্কর সন্ত্রাসী, অপরাধী, টেরোরিস্ট। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা কাশিমপুর থেকে বের হয়ে গেল, থানা লুট হয়েছে, অনেক অস্ত্র লুট হয়েছে। আমি জানি যে প্রায় 1300-1400 থানা অস্ত্র এইসব উদ্ধার করা হয়েছে, কিন্তু আরো তো অনেক কিছু মানুষের কাছে রয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটার সাথে সাথে একটা আনরেস্ট তৈরি করার মতো, হ্যাঁ, আরেকটা গ্রুপ তৈরি করা যায়। ইটস নট অনলি বিএনপি, ইটস নট জামাত, ইটস নট হেফাজত, ইটস সামথিং এলস। হ্যাঁ, এটা কিন্তু এগুলো কিন্তু বীজ বপন করে রাখা। এই বীজের মধ্যে আবার একটা মানে ন্যাচারাল ক্যালামিটি, এটা তো এল নিনো ইয়ার। এই বছরটা, গত বছর অক্টোবর নভেম্বরই বলা ছিল, এই বছরটা এল নিনো ইয়ার, মানে এই বছরে গরম পড়বে অস্বাভাবিক, এই বছরে ঘূর্ণিঝড়গুলো হবে ভয়ঙ্কর, এই বছরে বন্যাগুলো হবে ভয়ঙ্কর। এটা এভরিওয়ান নিউ। এখন আপনি এসে বলতে পারেন যে আমাদের ইয়েগুলো কি করে হয়েছে, তাহলে বন্যা হবে, আমরা কেন কাজ করি নাই, কেন কি হয় নাই। পুরো এক বালতি পানি আপনার উপর ঢাইলা দেওয়া হলে আপনি কি করবেন? কারণ পানিগুলো তো, ওই বাঁধগুলো তো যেভাবে তৈরি করা আছে, পানিগুলো তো স্টোর করে রাখা। এই যে ডুম্বুর বাঁধ যেটা বললেন, এবং আরো কিছু যেটা, হ্যাঁ, আমাদের তো অতিবৃষ্টি হয়েছে, আমাদের তো অলরেডি তো, আমি কিন্তু নদী এক্সপার্ট না, কিছু না, এটা আমি নিজেই পড়াশোনার চেষ্টা করা শুরু করতেছি। অ্যান্ড আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, আই হ্যাভ মানে আমি ট্রাই করি এটা জিনিসটা টেকনিক্যালি
বোঝার জন্য। তো এখন ব্যাপারটাকে পলিটিক্যাল দেখার চেয়ে আগে দেখেন ন্যাচারালি আমাদের বন্যা হওয়ার কথা, ইয়েস হওয়ার কথা, হচ্ছেও তো, অতিবৃষ্টি হচ্ছে আমাদের এখানে পানি পয়ন পুরো নদীর ড্রেনেজগুলো করা ঠিক মতো আছে না, হয়নি। আমাদেরকে খালগুলোকে ঠিক মতো আছে, নো, এইটা তো কোনো বছরই হয়নি। হঠাৎ করে তো এসে মানে আমাদের ডক্টর ইউনূস সাহেব তো ট্রেজার নিয়ে করে তো ড্রেনেজ করা শুরু করতে পারবেন না। তা এর মধ্যে কি হচ্ছে যে নদীর বাঁধগুলো তো পানি জমা রাখে, তারপর যদি ধাম করে খুলে রাখেন তাহলে তো পুরো এক বালতি পানি ঢাম করে আপনার উপরে মানে ফেলে দেওয়া হইলো। কিন্তু বাঁধ যদি না থাকে তখন কি হয়, পানি বাড়তেছে। ও গো শুনছো পানি বাড়ছে, হ্যাঁ গো তুমি একটু ভালো করে সবগুলো তুমি একটু বাধাই ছাটাই করে নাও, চলো আমরা আশ্রয়কেন্দ্রে চলে যাই। কিন্তু এখানে ও মাই গড টুইস্টার পানি, টাইটানিকের মতো পানি ঢুকে শুরু করছে, ওয়ার ইউ গোনা গো, নো নাথিং, ইউ ডাই। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা কি দেখলাম যে আমাদের ইন্ডিয়ার ড্যাম খুলে দেওয়াতে কি হচ্ছে যে পানির স্রোতগুলো হঠাৎ করে আসতেছে, হ্যাঁ, আমাদের বন্যা পরিস্থিতি ওর্স করে দিচ্ছে। তো এটা একটা ফ্যাক্টর, এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে আমাদের ফেলে দিতে পারে। ইট উইল বি চ্যালেঞ্জিং ওয়ান। হ্যাঁ, আমাদের রিজার্ভের যেরকম অবস্থা, হঠাৎ করে আমরা খাদ্যে কতখানি স্বয়ংসম্পূর্ণ হব, এই জিনিসগুলো কিন্তু সরকারের খুব তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিতে হবে এবং শক্ত হাতে অনেক কিছু কিন্তু দমন করতে হবে। আমরা এখন পর্যন্ত দেখছি না যে সরকার শক্তভাবে দমন করছে। আমরা দেখলাম যে বিএমডিসিতে ডিপ্লোমাদেরকে ডক্টর বলার করা হলো, তারপরে এইচএসসি স্টুডেন্টরা সচিবালয়কে লিটারালি হাঁটাহাঁটি করে তারা পরীক্ষা বন্ধ করে দিল। হ্যাঁ, এখন ঠিক তোমার কথাই ঠিক, এইভাবে কিন্তু আসলে চলতে পারে না। এবং একজন শক্ত শাসকের কিন্তু কখনোই তার সব কিছু মানুষের ভালো লাগবে না। হ্যাঁ, এখন যদি মানে এখন কি তারা কি জনপ্রিয় হতে চাচ্ছে নাকি আসলে দেশে ভালো করতে চাচ্ছে, এটা সুস্পষ্ট করতে হবে। এই জিনিসটা এম্বিগুইটি আছে, আমি এই জিনিসগুলো নিয়ে স্ট্যাটাসে লিখছি। অনেকে আমাকে এসে বলছে আহা মাত্র 19 দিন হলো, 20 দিন হলো, কিন্তু মানে শুরুর দিকে কিছু দেখলেও বোঝা যায় যে না, কিছু দরকার। হ্যাঁ, রদবদল হচ্ছে, আমি যেটা বললাম যে এখনো সে ঘুরে ফিরে একই ঝাঁকের কুই আসছে। আমাদের যেটা বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আর্মির ভূমিকা আমাদের কাছে স্পষ্ট না, তারা কি শ্যাডো গভর্নমেন্ট, ডিপ স্টেট কি হচ্ছে আমরা জানি না। আই এম গোনা বি ভেরি বালান্ট অ্যাবাউট ইট। তারপরে আমি যেটা বললাম যে আমাদের একটা বড় অপরাধী চক্র এদিক দিয়ে কিন্তু সংগঠিত হচ্ছে, যেটা বললাম যে অনেক অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু নরসিংদী এবং কাশিমপুর, সিরাজগঞ্জ এই থানাগুলো থেকে অনেক অপরাধীকে বের করে নেওয়া হয়েছে। এবং আরও কথা মনে করে দিই, এই এত কিছু হওয়ার আগে, ছাগল কাণ্ড, রাফসান ছোট ভাই, এত কিছু হওয়ার আগে কিছু জিনিস হয়েছিল। রাঙ্গামাটিতে ব্যাংক ডাকাতি হয়েছিল, মনে আছে? হঠাৎ করে তারা কোথা থেকে আসা শুরু করলো? গত 1-1.5 বছর ধরে রাঙ্গামাটি এবং ওই যে পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে পর্যটকদেরকে কিন্তু বেশি অনুমতি দেওয়া হচ্ছিল না। ওইখানে কিন্তু ইনসার্জেন্সি কিছু ইস্যুস পাওয়া যাচ্ছিল। কারা? আরাকান ফাইটার্স, তারপর হচ্ছে আরাকান ফোর্স বা যেটা বলে, তারপর হচ্ছে গিয়ে যে কুকিচিন, তারপর হচ্ছে এদের সাথে কিন্তু নব্য জেএমবি অনেকগুলো দল কিন্তু একসাথে কাজ করছে। ইউ নিড টু রিমেম্বার অল দিস হেডলাইন্স এন্ড ইউ নিড টু রিমেম্বার এন্ড নিড টু কানেক্ট দিস ডটস। এই ভিতরে কিন্তু অনেক কিছু সংগঠিত হচ্ছে। এখন যদি একটা বড় সামনে আরো কেওয়াস আসে, অলরেডি আমরা কি দেখতেছি যে আনসার বিদ্রোহ হচ্ছে। আজকে কুমিল্লা প্রাণের মিল ফ্যাক্টরিতে আগুন দেওয়া হলো। এর মধ্যে কিন্তু শুধু না, 5-6 তারিখের পর থেকে কিন্তু অনেকগুলো মিল ফ্যাক্টরিতে আগুন দেওয়া শুরু হয়েছে। এবং এই যে সনাতনীদের বাসায় যে আগুন দেওয়ার ব্যাপারটা কিন্তু 3 তারিখে শুরু হয়েছে। জয় সাহেব বিদেশ থেকে বসে 4 তারিখে একটা স্ট্যাটাস প্রসব করেছে যে সনাতনীদের উপরে আগুন দেওয়া হচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। 3 তারিখ থেকে এগুলো কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। কেন করা হচ্ছে? এইগুলো সবগুলো হচ্ছে গুটি গুটি গুটি, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই জিনিস সবগুলো কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু একটা পার্টিকুলার জিনিস নিয়ে একটা জিনিসকে পার্টিকুলার ভাবে চিন্তা করলে হবে না। হ্যাঁ, এখন ঠিক আছে যে আমাদের বাঁধগুলা নিয়ে কথা বলা শুরু করে আমরা বুঝতে পেরেছি যে 96 পর থেকে এবং বর্তমান সরকারের আমলে যতগুলা এই নদীর বাঁধ কেন্দ্রিক চুক্তি হয়েছে সেগুলো কিন্তু ইন্ডিয়া মানে কোনো রকমের আইনগতভাবে হয়নি। মুভ উইথ ইট। এখন আমাদের এখানে মানে ভারতের মিডিয়াগুলো যেরকম স্ট্যান্স নিয়েছে, রোকিয়া প্রাচীকে নিয়ে যেরকম নাটক করার চেষ্টা করেছে এবং সনাতনীদের ব্যাপারে যে মোদির ব্যাংকের মধ্যে ভোট দেওয়ার জন্য তারা যেভাবে আমাদের নামে বিস্ফোরণ করেছে, এইগুলোর অবশ্যই আমাদের শক্ত স্ট্যান্স নিতে হবে। হ্যাঁ, এটা এখন হোক, কালকে হোক, পরশু হোক, কিন্তু নিতে হবে। তো কিন্তু মুভিং ফরওয়ার্ডটা আমাদের সামনে কি আসতেছে? আমি যেটা বলছিলাম যে অক্টোবর নভেম্বর আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা টাইম, আমাদের এখনো ক্রিটিক্যাল টাইম আসেই নেই। তো এর মধ্যে যদি সরকার টালমাতাল অবস্থায় থাকে, অন্যায়, অবিচার এবং অপরাধের মাত্রা দিন দিন বেড়ে যেতে থাকে। আজকেও বললাম যে মুহূর্তে কুমিল্লায়
আপনার হচ্ছে এই বন্যা হচ্ছে, এর মধ্যেও কুমিল্লাতে প্রাণের ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে। এবং 5-6 তারিখে পরে নারায়ণগঞ্জের 200 কোটি টাকার অনেকগুলো মিল ফ্যাক্টরি, যে কটন ফ্যাক্টরি, যে আপনার যে স্পিনিং মিল, এইগুলোর মধ্যে অনেকগুলোতে আগুন দেওয়া হচ্ছে। এগুলোর মানেটা কি? এগুলো তো এখন আপনারা বসে বসে দেখে মনে হচ্ছে আগুন দেওয়া হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। নো, দিস আর অল কানেক্টেড, অল প্ল্যান্টেড। তাহলে সামনে গিয়ে কী হবে? যখন অস্থিরতা তৈরি হওয়া শুরু করবে, মানুষের মুখে খাবার নাই, চাকরি নাই, মিল ফ্যাক্টরি নাই, অর্থনীতি স্থবিরতা আসা শুরু করছে, এর মধ্যে হাজার হাজার হাজার, যে হাজার হাজার আমরা শুনিও নাই, বিলিয়ন বিলিয়ন ডলারের, আমাদের বোধহয় $100 বিলিয়ন মতো, এখন $0.99 বিলিয়ন মতো ঋণ আছে, এইগুলো তো শোধ করতে হবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। ডক্টর ইউনুসকে যতই রোমান্টাইজ করা হয়, হি ইজ এ ওয়েস্টার্ন ডার্লিং, এটা আমাদের মনে রাখতে হবে। IMF অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক, তাদের ঋণের কিন্তু ভয়ঙ্কর হয়, শক্ত হয়। হ্যাঁ, ধরেন কারোর কাছ থেকে আপনি 15 বছরের জন্য 5% হারে ঋণ নিলেন, আরেকজনের কাছ থেকে আপনি 3 বছরের জন্য 5% হারে ঋণ নিলেন, দুটার মধ্যে পার্থক্য আছে। এবং ওইসব ঋণের মধ্যে কিন্তু অনেক রকমের শর্ত থাকে। তো এই জিনিসগুলো কিন্তু মানে দে আর অল লুমিং আপ। তো যখন ভাত পাওয়া শুরু করবো না, আমাদের অর্থনৈতিক অবস্থা করা হবে, অপরাধীদের হাতে বন্দুক গুলাগুলি হয়ে আছে, আপনি বুঝতে পারছেন, সামনে যখন অরাজক পরিস্থিতি তৈরি হবে, দেন army had the chance to declare martial law. When army has the chance to declare martial law, তখন they can মানে সংবিধানকে স্থগিত করে ফেলতে পারে। এবং এই এখনকার বর্তমান আর্মি তো আমরা বুঝেছি যে বিডিআর বিদ্রোহের পরে ইট বিকেম অ্যান আর্মি লীগ ডার্লিং। আমরা দেখেছি যে কিছু হয়তো রদবদল হয়েছে, কিন্তু এখনো তো মেজর অনেকে রয়ে গেছে। আমাদের এখনো রাষ্ট্রপতি স্টিল আওয়ামী লীগ অ্যাপয়েন্টমেন্ট, এই জিনিসগুলো কিন্তু এখনো বড় বড় বীজ অব সামনের ধ্বংসাত্মক পরিস্থিতি, বড় বড় বীজ তৈরি হয়েছে। যখন মার্শাল ল হবে, মার্শাল ল তারপরে যখন হওয়া শুরু করবে, তারপরে যখন নির্বাচন দিবে, আওয়ামী লীগ উইল বি ডেফিনেটলি কাম আন্ডার নির্বাচনে আসবে, এবং তারপরে দুইটাই শক্তিশালী পার্টি হয়তো হবে। হয়তো বিএনপি জিতবে, হয়তো আওয়ামী লীগ বড়ভাবে রিইনস্টেট হবে, উই ডোন্ট নো, বা হয়তো আওয়ামী লীগ আবার জিততেও পারে। নো ম্যাটার হোয়াট, তারা এখন কার ওয়েস্টার্ন নাকি ইন্ডিয়ান করবে, মানে কার স্বার্থকে রক্ষা করবে, এইটা ব্যাপারটাকে দাবা খেলার মতো দেখেন, গেম অফ থ্রোনস গোয়িং অন। এবং এটার সাথে এটাও মনে রাখবেন, আমরা আবার বলতেছি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ভার্সেস ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, আবার এদিক দিয়ে ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়া দেয়ার টাইজ ইজ অলসো ভেরি স্ট্রং। সো এই জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা মিথস্ক্রিয়া। তো গোয়িং ফরওয়ার্ড, আমি তো বললাম যে এখন কি হতে পারে না হতে পারে, এই জিনিসগুলো আমাদের অনেকগুলো ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা পার্ট হতে হবে। এবং মজার ব্যাপার হতেছে, প্রত্যেকবার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং যত লীগ আছে, তারা সবাই এসে বারবার বলা শুরু করবে, এরকম স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, আমরা কি এরকম, হ্যাঁ শেখের বিটি তো এখন নাই, কেমন লাগছে গো, এগুলো এসে বারবার তারা বলা শুরু করবে। এইটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আই ডোন্ট কেয়ার যে আমরা না খায় মরবো, আই ডোন্ট কেয়ার, কারণ আমরা প্রত্যেকবার মুভমেন্টে, প্রত্যেকবার এইসব ইস্যুতে আমরা এক হই, এবং আই হ্যাভ এ হিউজ ফেথ অন দ্য ইউথ। আমরা জানি যে প্রত্যেকবার উই গোনা প্রিভেল। আমাদের ডক্টর ইউনূসের দরকার নেই, আমাদের উপদেষ্টা দরকার নেই, আমাদের ছাত্র উপদেষ্টা দরকার নেই, সমন্বয় দরকার নেই। বাংলাদেশের মানুষ ইজ এনাফ টু মেক আওয়ার ওন ফেট। আমি এটা স্ট্রংলি বিলিভ করি যে দ্য ফিউচার ইজ দ্য ফিউচার অফ দ্য জেনারেশন, দ্য ইউথ। হ্যাঁ, তারা যদি এক থাকে, আমরা যদি সবাই তাদের সাথে এক থাকি, এখান থেকে যতগুলো এসেই বলে যে হ্যাঁ এখন তো নৌকা ছাড়া চলে না, এরকম স্বাধীনতা পেয়েছে, ওরা এইসব নেসেয়ারগুলো থাকুক তাদের মতো, উই ডোন্ট রিয়েলি কেয়ার। আমরা বাংলাদেশকে গড়ে তুলবো, বাংলাদেশকে গড়বো, বাট এটাও মনে রাখতে হবে, আশা ছাড়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না। আমার 5 তারিখে আমি উত্তরা থেকে অনেক কিছুর মধ্যে দিয়ে এইগুলো নিয়ে বলেছি, এইগুলো নিয়ে আর লম্বা করবো না। শাহবাগে যাওয়ার পর যে মুভমেন্টে শুনলাম যে শেখ হাসিনা ফ্ল্যাট ওয়ে, মানে উই ফাইনালি ওন, এটা আমাদের উইনিং হয় না, আমাদের শুরুই হয় না, মাত্র টস হইল গেমের। হ্যাঁ, গেম তো এখনো শুরুই হয় নাই। তো তখন থেকে আমার মুখে হাসি না, আমার ফ্রেন্ড এসে বলে, কিন্তু তুই হাসিস না কেন? বিকজ খিদা লাগছিল, দুপুরবেলা খাই নাই, উত্তরা থেকে এই বয়সে এভাবে হাইটটা মারতে আসছি, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, সামওয়ে ইট ওয়াজ এক্সপেক্টেড যে ভয়ঙ্কর সময়গুলো আসতেছিল। এটাই আর কি, এটা যদি বলতে হয় ভবিষ্যৎ এক থাকতে হবে। এক্স্যাক্টলি। না, আপনি তারপর সালমান মুক্তাদির, আপনারা ইন্ডিয়ার ব্যাপারে ভয়েস রেজ করছেন যে
ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা বা ইন্ডিয়ান টেলিভিশনগুলো বয়কট করা। অ্যান্ড আমরা জিনিসটা খুবই ভিজিবল যে ইন্ডিয়া ইজ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি এনিমি, মানে সব দিক দিয়েই বলা যায়। আমাদের যে বন্যার রিজন ইন্ডিয়া, তারপর হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া বা শেখ হাসিনাকে এতদিন ক্ষমতায় থাকার জন্য হেল্প করা, সব ব্যাপারে ইন্ডিয়াই হচ্ছে বাংলাদেশকে মানে এক ধরনের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ওদের কার্যক্রম দিয়ে। তো ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা বা বাংলাদেশের মানুষ আসলে করণীয় কি এখন এই মুহূর্তে? কামিং ব্যাক, এখন বলছে যে ইন্ডিয়া আমাদের শত্রু না। আচ্ছা, অবশ্যই শত্রু না। আমাদের এখানে প্রতিবেশী দেশ, তাদের মৌমিতা ইস্যুতে আমরা ভয়েস রেজ করেছি, আমরা সবাই কথা বলেছি। আমাদের পার্শ্ববর্তী একটা পশ্চিমবঙ্গ একটা বড়, সবাই মানে আমাদের ভাষায় কথা বলে, আমাদের ভাষায় গান গায়, আমাদের একই কবিতা পড়ি, একই গল্প পড়ি, একই দুঃখে আমরা কাঁদি। ওকে, এবং প্রবাবলি আমরা একই রকমের ভিডিও দেখি ভিপিএন দিয়ে। বাট আমরা সবাই কানেক্টেড ডিপ ডাউন ইনসাইড। ওকে, এবং আমরা শত শত বছর ভাবে আমরা বিভিন্ন ভাবে কানেক্টেড, আবার আমাদের নিজেদের ডিফারেন্সেস আছে। আমাদের দ্য বিউটি অফ ইট, আমাদের বাংলাদেশে অনেক রকমের ডিফারেন্স আছে, এবং আমরা বাংলাদেশি না বাঙালি চাইতেও আমাদের বড় ব্যাপার হচ্ছে ঐক্য। হ্যাঁ, এবং এটা ইন্টারন্যাশনাল ঐক্য, শত্রু না। শত্রু এই ব্যাপারগুলো এরকম না। ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিবিদদের গুটি বিভিন্ন সময় আমাদের ইস্যু, তাদের ইস্যু, ওই ইস্যু এগুলোকে জিয়ে রাখা হয়েছে। আমাদের ভারত বর্জন, আমরা ভারত বর্জন না, ভারতীয় পণ্য বর্জন এবং ভারতীয় টিভি মিডিয়ার বর্জন, দুইটা কারণ। অনেকদিন ধরে তারা যেটা করেছে যে তারা গদি মিডিয়ার জন্য, মোদি মিডিয়ার জন্য তারা এগুলো চাল করার জন্য আমাদের নিয়ে বিষোদ্গার করে গেছে। এই মিডিয়ার বিরুদ্ধে আমাদের একটা বড় প্রতিবাদ, যে টিভি চ্যানেলগুলোকে আমরা আর টাকা দিব না, যদি আমাদের এই কেবল অ্যাসোসিয়েশনগুলো এবং কেবল সার্ভিস প্রোভাইডারকে আমরা টাকা দিব না, এবং আইবি টিভি সার্ভিস প্রোভাইডারদের আমরা। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের তো এই আমরা একই, সবাই ভিতরে আমাদের একই রক্ত, একই মাংস, একই আমাদের চিন্তাভাবনা। আমি মনে করি চেতনা বললো আবার কেমন কেমন মনে হয় যে হ্যাঁ এখন আওয়ামী লীগ হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে আমরা আসলে না, মানে আমরা পুরো পৃথিবী একটা অনেক সুন্দর একটা জায়গা, এত ডিফারেন্স, এত বিউটিফুল, মানে সবাই তাদের মানে তাদের বিভিন্ন জিনিস নিয়ে, কালচার নিয়ে, চিন্তাভাবনা নিয়ে আছে, সব কিছু থেকে শেখার আছে। আমরা কেন নিজেদের মধ্যে, তাহলে এই বয়কটের ব্যাপারটা কেন? এইটা ব্যাপারটা হচ্ছে এই যে বিষোদ্গার তারা যে বারবার করে গিয়েছে, এটা ব্যাপারে আমাদের একটা স্ট্রং স্ট্যান্স নেওয়ার দরকার আছে। আমরা এতদিন ধরে চুপচাপ রয়ে গিয়েছি। It's a time to send a message to them. নাম্বার 2, যে বাদগুলো ব্যাপারটা, হ্যাঁ, যেগুলো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী বা পলিসি বা ফ্রেমওয়ার্ক ওইগুলো অনুযায়ী করা হয় না, এগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। এরকম হুটহাট করে বাদ ছেড়ে দেওয়া উইদাউট ওয়ার্নিং, হ্যাঁ, এইভাবে নিজেদের মধ্যে তো ডাটা আদান প্রদান করেই, কিন্তু আমি এই যে বাবা গেটটা ছেড়ে দিলাম, হ্যাঁ, বা আমি এসে বললাম যে বাবা আমার তো পানি বাড়তেছে, আমি কিন্তু পানি ছেড়ে দিতে পারি, এইটা বলার মধ্যে পার্থক্য আছে। তো এখন যে বাদগুলো ছেড়ে দেওয়া, হ্যাঁ, ইন্টারন্যাশনাল আইন মানা হয়নি, পলিসি বা ফ্রেমওয়ার্ক এগুলো মানা হয়নি, এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে, এবং এই জিনিসগুলো অবশ্যই তারা দেখা যায় যে সীমান্তে অবৈধ হত্যা করে যাচ্ছে, অনেক কিছু করে যাচ্ছে, এবং আমরা একটা বৈষম্যমূলক আচরণ পাই। তো এই জিনিসগুলো আছেই। তো এই জিনিসগুলো আমাদের একটা স্ট্রং স্ট্যান্স নিতে হবে। কিন্তু আমরা এগুলোতে আমরা এরকম না যে আমরা অবশ্যই সম্প্রীতিতে বিশ্বাস করি। বিভাজন কখনোই ভালো নয়। এখানে অনেকে বলতেছে 7 সিস্টার্স দখল করব, করবে, এই জিনিসগুলোকে রসিকতা হিসেবে নেওয়াটাই ভালো। কারণ মানে এখনকার যুগে কেউ কাউকে এরকম দখল করে ফেলে না, এরকম হয় না যে World War I মতো একজন এরকম ট্যাঙ্ক পাঠিয়ে দেবে, একবার আর্মি পাঠিয়ে দেবে, এগুলো আর হয় না, এখনকার সময় হয় না। এখনকার সময় অর্থনৈতিকভাবে শোষণ করা হয়, এইভাবেই কলোনাইজেশনগুলো করা হয়। এগুলো নিয়ে আমাদের পড়তে হবে, জানতে হবে, এবং সবাই কিন্তু আসলে মানে ভৌগোলিক খেলাধুলার একটা গুটি, লাইক ইট অর লিভ ইট। কিন্তু এই জন্য নিজের জন্য দাঁড়াতে যখন একসাথে পারবো আমরা, তখনই কিন্তু যে কেউ সহজে গুটি হিসেবে ব্যবহার করতে পারবে না। তা আমাদের এইটা মাথায় রাখতে হবে। তো এখন তাহলে গোয়িং ফরওয়ার্ডটা কি, আমাদের মেসেজটা কি, যেটা বলেছিলাম যে আমরা কেবল টিভি যারা দেখাচ্ছে, ইন্ডিয়ান চ্যানেল দেখাচ্ছে, সেগুলো দেখানো বন্ধ করতে হবে, অন্তত কয়েক সপ্তাহের জন্য হলেও বন্ধ করতে হবে। যদি তারা এখনও দেখানো শুরু করে, দেখাতে থাকে, তাহলে আমরা এই মাসে তাদেরকে কোনো টাকা দিব না। এই কেবল টিভি সার্ভিস প্রোভাইডার বা আইপিটিভি সার্ভিস প্রোভাইডার, তাদেরকে কোনো টাকা দেবো না, ওই টাকা আমরা বন্যার্থদের দিয়ে দিব। তারপরে তুমি দেখা যাবে বাকিটা কী করো, তুমি আমার সংযোগ কেটে দেবো, ঠিক আছে দাও, আমি ইন্টারনেটে ইউটিউবে বসে আমি টিভি দেখবো, আমার এখন অনেকগুলো অপশন আছে, আমি দেখবো, যাও। হ্যাঁ,
আমাদের টিভি চ্যানেলগুলোতে এরকম ভারতীয় বিজ্ঞাপন মিডিয়া বিজ্ঞাপন এসব দেখানো বন্ধ করতে হবে, এসব পণ্যের বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে হবে। উই গনা সেন্ড এ মেসেজ টু দেম। সালমান মুক্তাদিরও যেরকম বলেছে, এই জিনিসটা কে আগে বলা শুরু করেছে এটা বিবেচ্য নয়। আমাদের বড় ব্যাপার হচ্ছে যে আমরা সবাই একাত্মবদ্ধভাবে এই ভয়েসগুলো রেজ করা শুরু করছি এবং এটাকে আমরা আরও জোরদার করব। ভারতীয় পণ্য বয়কট করা অবশ্যই শুরু করতে হবে। দিস ইজ আ মেসেজ, ওকে? এইখানে আমরা কখনোই বিভাজন এই জিনিসটা আনবো না, কিন্তু পণ্য কেন, দিস ইজ আ মেসেজ। এই জিনিসটা তারা বুঝতে হবে যে আমাদের এখানে তারা বিভিন্নভাবে ট্রানজিট নিয়েছে, তারা বিভিন্ন সময়ে তারা এই মানে আমাদের পোর্ট মংলা পোর্টে $500 মিলিয়ন যে প্রজেক্ট হচ্ছে সেই জিনিসগুলো তাদের হিসাব দিতে হবে। তারা যে এখন পর্যন্ত যে $1 বিলিয়ন প্রজেক্টগুলো করেছে, কী রেগুলেশনে করেছে, সেই জিনিসগুলো তাদের ওপেন করতে হবে। আমাদের সরকারকেও সেই জিনিসগুলোতে যেতে হবে। সো আমাদের এখানে স্পষ্ট অবস্থান হচ্ছে যে এই রাজনীতিক এবং এই যে শোষক, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখন যে বিভিন্ন কর্পোরেটস যে তারা এইভাবে অবৈধভাবে সুবিধা নিচ্ছে, সেই জিনিসগুলো বন্ধ করতে হবে। এই সেক্টরগুলো পাওয়ার সেক্টরও আছে, এই কোম্পানিগুলোর অস্তিত্ব বললাম তো মংলা পোর্টেও আছে, এইগুলো বিভিন্ন বললাম তো $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় আছে। তারা আসুক, তারা মানে এখন তো আমরা বলবো না যে বন্ধ করে দাও। ইউ পে দ্য প্রপার ট্যাক্সেস, ইউ ডু দ্য বিজনেস, ইউ এমপ্লয় আওয়ার পিপল, উই গনা লেট ইউ অল গো। এবং আমাদের নদী যে এই ব্যাপারগুলো এখন যা হয়েছে, এখন আমাদের কারেন্ট ফোকাস হচ্ছে যে আমাদের আমাদের এখন ত্রাণ এবং ফান্ড কালেকশন, তাদেরকে রেস্কিউ এবং তারপরে সার্ভাইভ, এই সব কিছু নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু সেটার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস স্ট্রং করতে হবে, আমাদের নিজেদের মিডিয়া, যেটাকে দীর্ঘদিন ধরে ধ্বংস করে রাখা হয়েছিল ওই তাদের অরাজক পরিস্থিতির মাধ্যমে, এরকম আগ্রাসনের মাধ্যমে, সেই জিনিসটাকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের নিজস্ব শিল্পকেও ঘুরে দাঁড়াতে হবে। এই আন্দোলনটা অনেক কম্বাইন্ড হবে। আমি এটাও স্পষ্ট করে বলেছি যে অনেকে তাদের ব্যক্তিগত কারণে বা তাদের ব্যক্তিগত চিন্তাভাবনায় তারা এইগুলোর সাথে নাও আসতে পারে, অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা কাউকে জোর করব না, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এবং সেই সাথে সালমান মুক্তাদিরও যেহেতু বলেছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি বলবো যে এই ভয়েসগুলো হোক, এবং তারা যদি নাও করে, এটা তার সাথে একাত্মবোধ নাও করে, তাহলেও ঠিক আছে, উইল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড। কিন্তু এইটা মনে রাখতে হবে, 6 তারিখ নাকি অনুপ জৈনের কনসার্ট হওয়ার কথা, ওইখানে গিয়ে কারো স্টোরিজ আর এই গার্লফ্রেন্ড নিয়ে প্রেম পীড়িতে আমি দেখতে চাই না। আমাদের দেশে মানুষজন মারা গিয়েছে, এখনও অনেক আহতদের 33,000 আহত আপনি বললেন, এই নাম্বারটা আমি নিজেও জানতাম না, সরি। আমার কাছে ধারণা ছিল যে ইট ওয়াজ সামথিং অ্যারাউন্ড 15 থেকে 16,000। আই অলসো লস্ট ট্র্যাক। আমাদের কত মানুষ মারা গেছে, কত মানুষ আহত হয়েছে, সেই জিনিসগুলোকে নিয়ে আসলে কখনোই ক্লিয়ারলি বলা হয়নি। আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখে আমাদের সরকার নিজেদের দেশের মানুষের গায়ে গুলি করেছে। আমরা এই জিনিসগুলোকে বিলিভ করি নাই, আমরা এমনভাবে বিলিভ করি নাই যে আমরা বারবার বলেছি তাহলে বোধহয় এসে মেরেছে, আমাদের বোধহয় ওইখান থেকে স্নাইপার দিয়ে বিদেশি কেউ এসে মেরেছে। আমরা বিশ্বাস করি নাই যে আমাদের দেশের মানুষ আমাদেরকে এইভাবে মারতে পারে, এভাবে নির্দয়ভাবে মারতে পারে। আমরা এটা আসলে বিশ্বাস করি নাই, এই জন্য এইসব এত কিছু গুজব। ডিপ ডাউন ইনসাইড আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য এখনো মনে হয় probably we are still in denial যে probably there were snappers from another country, others there না মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে মানুষ যদি মারছে 200, সেটা প্রচার করছে 20 জন। আমাদের তো ব্ল্যাক আউটই করে রাখা হয়েছে, সবগুলো টিভি চ্যানেলকে বিটিভির মতো বানিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু তো মানে করা হয়েছে। আমরা মানে অনেক রকমের কথা শোনা যাচ্ছে, গণকবরের কথা, এই কথা। কিন্তু যাই হোক, ট্রাইব্যুনাল হোক, ইউএনকে এখন ইয়ে করা হচ্ছে। আমি আশা করছি যে সরকার আইন নেয়ার পথে হাঁটবে, আইনগতভাবেই হাঁটবে আর কি। আমাদের একসাথে থাকা ছাড়া তো কোনো উপায় নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু বি টুগেদার। এই কামিং ব্যাক টু ইয়োর পার্সোনাল লাইফ, আপনি পড়াশোনা শুরু করছিলেন আইউটি থেকে, তারপরে আপনার ক্যারিয়ার, স্ট্যান্ড আপ, এই জার্নিটা সম্বন্ধে একটু জানতে চাই। আমার তো জার্নি তো মানে ক্যারিয়ার, ওই যে টেলিকম ইঞ্জিনিয়ার থেকে তারপরে যে স্ট্যান্ড আপ কমেডি, তারপর থিয়েটার, তারপরে যে বিজ্ঞাপন বা ওএবিসিতে যে টুকটাক কাজ করলাম। এখন তো মনে হয় যে এগুলো বাদ দিয়ে এখন একটা পলিটিশিয়ান হয়ে গেছি। দ্যাটস গুড।
আমাদের মনে হয়, তবে আমাদের পলিটিশিয়ান ফেসবুকে স্ট্যাটাস বা ফেসবুকে কয়েকটা এরকম থ্রেড, অল আইজ অন দিস অন দ্যাট, এগুলোতে না থাকা ভালো, পড়াশোনাটা করা দরকার। তো আমার আসলে বেসিক্যালি কি, আমার প্রায় 20 বছরের কেরিয়ার, এর মধ্যে 8টা বছর আমি বাইরে ছিলাম, 5টা ডিফারেন্ট কান্ট্রিতে ছিলাম, এটা একদম বলতে গেলে। আর আমি বাংলাদেশে যখন ছিলাম মটোরোলাতে ছিলাম, কিউবিতে ছিলাম, এনইসিতে ছিলাম, হ্যাঁ, মাইক্রোফিন্যান্স নিয়ে কিছু কাজ করেছি। তারপরে আমি ছিলাম বাহরাইন, ইরান, ইরাক, টার্কি, ইন্দোনেশিয়া, কী কী হলো, বাহরাইন, ইরান, ইরাক, টার্কি, ইন্দোনেশিয়া, হ্যাঁ 5টা কান্ট্রি, হ্যাঁ, মাঝে মাঝে লস্ট ট্র্যাক আর কি। এবং আমি এটা খুব গর্ব করে বলি যে যখন বাংলাদেশ 2Gতে ঢুকতেছে তখন আমি 4G লঞ্চ করে বেড়াইছি। আমি বাহরাইনের প্রথম 4G লঞ্চ করেছি, নর্থ অফ ইরাক কুর্দিস্তানে 4G লঞ্চ করেছি, তারপর হচ্ছে ইরানে 4G লঞ্চ করেছি, ইরাকে তো বললাম কুর্দিস্তান, বাহরাইন, ইরান, ইরাক, টার্কিতেও ওয়ান অফ দ্য লার্জেস্ট অপারেটর ইন দ্য ওয়ার্ল্ড, তাদের জন্য আমি আর কি 4G প্রথম লঞ্চ করেছি। আর তারপর ইন্দোনেশিয়াতে যখন ছিলাম তখন 5G, IoT, আজকে আরও অনেক নতুন টেকনোলজি নিয়ে, মানে এইগুলো নিয়ে আজকেই ফেসবুকে কিছু বলতেছিলাম যে আমাদের কিছু ফেসবুকের সাথে ইনোভেটিভ কিছু সলিউশন ছিল, এইগুলো নিয়ে অনেক কিছু কাজ করেছে আর কি। অ্যান্ড আই কেম ব্যাক অ্যাট দ্য এন্ড অফ 2019। তারপরে বেসিক্যালি আই ওয়াজ ওয়ার্কিং উইথ দ্য স্টার্টআপস। আমার মনে হলো যে কেরিয়ারের আমার একটা কিছু মোড় ঘোরানো দরকার, কারণ একই জিনিস করতে করতে আমি একটু টায়ার্ড। দেন আই স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্য স্টার্টআপস। আমি সেবা এক্সওয়াইজিতে ছিলাম, তারপর এখানে ন্যাশনাল এগ্রিকালচারে ছিলাম, মানে হেলথ টেক নিয়ে কাজ করেছি, অ্যাড টেক নিয়ে কাজ করেছি, তারপর জাদু পিসিতে ছিলাম, হ্যাঁ। তো এখন আবার টেলকোর একটা ইয়েতে আছে, সার্ভিস প্রোভাইডার একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের মধ্যে আছে, ওদের সাথে ইয়েতে নতুন এক্সপেনশন নিয়ে কাজ করছি। তো এইগুলো নিয়েই কাজ করছি আর কি। তো এটা হচ্ছে আমার ডে টাইম জব। আর ইভিনিংয়ে আমি যেহেতু ব্রুস ওয়াইন না, আই এম নট এ ব্যাটম্যান, হ্যাঁ, তো আমি গিয়ে আই ডু, মানে প্রথমে যেটা করলাম যে 2019 থেকে আমি আই স্টার্টেড ডুইং স্ট্যান্ড আপ কমেডি। আর ওইটা আমার আসলে একটা ইয়ে ছিল যে ডেলি স্টার, এটা একবার একটুখানি আঁচড়ে দিয়েছিলাম যে আই ডু কমেডি বিকজ আই ক্যানট অ্যাফোর্ড থেরাপি। আমার বাংলাদেশে ফেরত আসা অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো পাবলিক, অনেকগুলো প্রাইভেট, হ্যাঁ। প্রবাবলি অনেকেই ইন্দোনেশিয়া থেকে লাস্ট যখন করে আসলাম, আই ওয়াজ গোয়িং টু এ লট অফ টার্মোয়েল পিরিয়ড। তখন আর কি আমার একদিন মনে হলো যেহেতু স্ট্যান্ডআপ কমেডি অনেকদিন ধরে ফলো করতাম, আমি কিন্তু 2009-10 থেকে, বা নাবিদ ভাই যখন আসলো বাংলাদেশে, নাবিদ কমেডি ক্লাব ইয়ে করলো, তখন যারা আপাকে দেখার জন্য নাবিদ কমেডি ক্লাবে যেতাম। That is it. This part can be omitted. I really don't want to offend Navid bhai. He's too big. These people are really special to my heart. I mean, jokes apart, really. Let's. No, রাখতে পারেন, ডেফিনেটলি। ইটস অ্যাবাউট, এটা একটা নতুন একটা অভিজ্ঞতা সবসময় ছিল স্ট্যান্ড আপ কমেডি দেখা ইউটিউবে তখন ইউটিউবে আমাদের কিছু বাইরের দেশের স্ট্যান্ড আপ কমেডি দেখতাম। তারপরে এই তো সামনাসামনি যখন কমেডি দেখা শুরু করলাম, হ্যাঁ, অনেক কমেডিয়ান তখন ছিল, এখনও অনেকেই এখনও মাঝে মাঝে ঘুরে ফিরে আসে। তো এই 10 বছর পরে বাংলাদেশে ব্যাক করে আমার মনে হলো যে একটু কমেডি ট্রাই করে দেখি। তো কমেডি ট্রাই করে সামওয়ে ইট স্টার্টেড টু ওয়ার্ক ওকে। মনে হলো যে মানে জিনিসটা, এটা একটা জার্নি ছিল যে এই আর কি, যে কমেডি করি। তারপরে গত 2 বছর ধরে, মানে 3টা বছর যাওয়ার পর, 3-3.5 বছর যাওয়ার পরে আমি দেখলাম যে আই এম গেটিং ফ্ল্যাট লাইন উইথ মাই পারফরমেন্স। তো এই জন্য আর কি আমি থিয়েটারে জয়েন করি। আমি তখন বাতিঘর থিয়েটারে জয়েন করি, একটা ওয়ার্কশপে যাই। প্রথমে মনে হচ্ছিল যে আমি থিয়েটারে কিছু ইয়ে করলে, কি বলা যায়, ট্রেনিং করলে, ওয়ার্কশপ করলে আমার হয়তো আমার স্টেজ পার্সোনা, উচ্চারণ, এগুলো নিয়ে কাজ করা যাবে, ভালো হয়তো ইমপ্রুভমেন্ট হবে, কারণ এসে একটা বড় ব্যাপার। তখন আর কি এটা করতে করতে দেখলাম যে বাতিঘর থিয়েটার ঢাকঢোল পাঠিয়ে আমাকে দলের মধ্যে নিয়ে গেল। তারপরে দেখি যে মাঙ্কি ট্রায়াল, যে নাটক দেখে বাতিঘর থিয়েটারে আমি ফ্যান হয়েছিলাম, আমি মাঙ্কি ট্রায়ালেই উঠি। তার আগে অবশ্য উন্নাজালে উঠেছিলাম, উন্নাজাল একটা বিখ্যাত নাটক। তো এই 2টা নাটকই কাজ করা শুরু করি, বাতিঘর থিয়েটারের সাথে একটা বড় জার্নি যায়। আর তারপরে আবার বেগমস ব্লান্ডার, আপনারা মনে আছে কিনা বেগমস ব্লান্ডার, এটা বিএচএন এক্সপিরিয়েন্সের একটা কি ইয়ে ছিল, যাত্রীকে প্রোডাকশনসের, হ্যাঁ। এবং নাইলা আজাদ নূপুর, যিনি হলিউডে কাজ করে এসছেন, খুবই ঘুড্ডি ছবির খুবই একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার উনি প্লে করেছিলেন, সেই বিখ্যাত নাইলা আজাদ নূপুর, উনি ছিলেন আমাদের ডিরেক্টর। তো এখানে দারুণ একটা কাজ হয়। 4টা মাস আমরা অক্লান্ত পরিশ্রম করি
এর মধ্যে 3 মাস আমি ইংলিশই শিখি, নাটকটা ছিল ইংরেজিতে। তো এইটা একটা ইয়ে ছিল এই আর কি। আর তারপরে এর ফাঁকে ফাঁকে আচ্ছা এর মধ্যে কিন্তু আমার বিয়ে ছিল গত বছর পর্যন্ত, কিন্তু আমার মাথার টাক ছিল 2021-এর শুরু থেকে 2021-এর মাঝামাঝি থেকে গত বছরের শেষ পর্যন্ত আমার মাথা ছিল টাক। সেটা কাহিনীটা পরে বলবো। Oh, thank you, handsome. Oh. The story behind it is এটাতে আসি পরে। আমার যখন মাথা টাক ছিল তখন একটা রাজনীতিবিদ ক্যারেক্টার যার মাথা টাক, হ্যাঁ ওইটা করার জন্য অদৃশ্য সিরিজে আমাকে ডাক দেওয়া হয়। তখন আমি বলি নাই, এটা মানুষজন বলে থাকে হ্যাঁ হতে থাকে হোয়াট এভার। ওইটা আমি করি, ওইটাতে অদৃশ্য টিভি সিরিজ, ওইখানে আর কি আমার ওটিটিতে অভিষেক হয়। তারপরে আমি এয়ারটেলের অ্যাডটা করি, এয়ারটেলের ওইটা ছিল আজকে আমরা দেখবো বেঙ্গল লিভার কই থাকে, হ্যাঁ ওইটা ওই ছবিতে দেখলে এখনও অনেকে মনে করে না। এবং এটাতে আমার যে ওই চেহারার ওই মানুষ যে আমি, ওইটা জানতো না অনেকে যে বাংলা লিঙ্কে আমি আবার কাজ করি। আমাকে অনেকে এসে বলে আপনি এয়ারটেলও ছিলেন, বাংলা লিঙ্কেও ছিলেন। হ্যাঁ বাংলা লিঙ্কের অ্যাডে তো আমার চুলটুল ছিল, আর এয়ারটেলের অ্যাডে তো আই লুক লাইক এ ভেরি ডিফারেন্ট গাই উইথ এ কমপ্লিটলি বল্ড হেড আর কি। তো হ্যাঁ আমি চুপি দুইটা অ্যাডের মধ্যেই কাজ করে ফেলছি। আর ওই অ্যাড তো বাংলা লিঙ্কের অ্যাডটা ওই যে T20 ওয়ার্ল্ড কাপের সময় ঘুরে ফিরে দেখতে দেখতে আমি নিজেই বিরক্ত। আমাদের বাংলাদেশ টিম যে জঘন্য খেললো, হ্যাঁ বাংলাদেশে একটা উইকেট পড়ে আর মাঝখান দিয়ে এসে আমি নাচানাচি করতেছি। ইট ওয়াজ এ হরিবল সিচুয়েশন, বুঝছেন। মানে আই নেভার হেটেড মাই সেলফ দ্যাট মাচ ইন মাই লাইফ, বুঝছেন। আমি মানে বহুত বাজে বাজে কাজ আমি লাইফে করছি, কমেডি করাটা ওয়ান অফ দেম। তো এই আর কি বাংলা লিঙ্কে অ্যাড করলাম। তারপর তাসনিয়া ফারিনের সামনে আমি প্যান্ট খুলেছিলাম, মানে অ্যাকচুয়ালি ওইটা বোম্বে সুইটসের না ওইটা হ্যাঁ আমার জন্য একটা পুরো নীল রঙের একটা ইয়ে রাখা হয়, যে কলার পুরা ইয়ের মধ্যে নীল রঙের একটা ইয়ে, পুরোটার মধ্যে পুরো কলার ছবি টুবি দেওয়া। হ্যাঁ এবং ইমাজিন দ্যাট তাসনিয়া ফারিন বসে বসে বার্গার খাচ্ছে, হ্যাঁ হোটেলের মধ্যে ওইটা শ্যুটটা ছিল, তো রুমের মধ্যে তাকে আলাদা করে। এবং তাসনিয়া ফারিন তো অনেক বড় বিখ্যাত অভিনেত্রী, ওকে দেওয়া হয়েছে বার্গার। আর আমি তো এখনো নতুন অভিনেতা, আমাকে দেওয়া হয়েছে একটা সমুচা আর একটা মিষ্টি। বৈষম্য মানে কি? তো যাই হোক তাসনিয়া ফারিন, আমি আন্দোলন কি করবো, তখন তো আর এইসব এই ট্রেন্ড ছিল না কি, না হলে তো মানে ওই হোটেল রুমেই বন্ধ করে। আই এম সরি, হোয়াট আই রিয়েলি মিন ইজ লাইক আমরা ওই জায়গাটায় ঘেরাও করে আমরা একটা আন্দোলন করতে পারতাম। তো যাই হোক হ্যাঁ, তো আমি মিষ্টি আর সমুচা খাইলাম, উনি বার্গার খাচ্ছে এদিক থেকে। বাট ওনারা তো পশ মানুষ, তো আমি ওয়েট করতেছি যে কোন দিক দিয়ে কিছু পড়ছে কিনা। ইটস নট, দে রিয়েলি আর সো অ্যামেজিং, হ্যাঁ ক্লাস, পিওর ক্লাস। তো উনি খাচ্ছে, বার্গার খাচ্ছে, তো আমি গিয়ে আবার হাফ প্যান্টটা পরে রেডি হলাম। আবার হচ্ছে কস্টিউম ডিজাইনার, হ্যাঁ কস্টিউম ডিজাইনার, উনি হচ্ছে আবার একটা মেয়ে। আমার হচ্ছে যে এই জায়গাটা এখানে একটু কুচকি হয়ে আছে, হ্যাঁ তো কুচকি হয়েছে, উনি মুখের মধ্যে একটা সুইটা মুখের মধ্যে দিয়ে ওইখানে বসে, এইখানে হ্যাঁ শি ইজ দেয়ার অ্যান্ড আই হ্যাভ টু প্রিটেন্ড ইজ ভেরি ভেরি নর্মাল। হ্যাঁ উনি বসে আমার এখানেই বসে উনি জিনিসটা ঠিক করে দিচ্ছে। তাসনিয়া ফারিন বসে বার্গার খাচ্ছে, হ্যাঁ and I'm annoyed because আমাকে সমুচা মিষ্টি দেওয়া হয়েছে। তো যাই হোক, তো আমি একটু পরে দেখলাম যে বিকজ উই ডিড নট ব্রেক আওয়ার আইস ইয়েট, হ্যাঁ তো তাসনিয়া ফারিন ওয়াজ বিজি উইথ দ্য বার্গার অ্যান্ড প্রবলি সামথিং এলস। অ্যান্ড আমি কয়েকবার রুমের মধ্যে যে ঘুরে গেছি, উনি খেয়াল করে নাই আমি যে একটা বিখ্যাত কমেডিয়ান, আমি সরি মানে প্রবলি উনি স্ট্যান্ড আপ কমেডি দেখেন না বা কিছু না। তো সি ডিড নট সে হাই হ্যালো ওকে। তো ঠিক আছে, আমি দেখলাম যে ব্রেকিং দ্য আইস, তো ওনাকে বললাম যে কেমন লাগছে আর কি, হ্যাঁ এবং শি ইজ সো পশ, হ্যাঁ খেতে না হ্যাঁ ঠিকই আছে। অ্যান্ড শি অ্যাগেন গট বিজি উইথ দ্য বার্গার, হ্যাঁ আবার ওইখানে যে মুখের মধ্যে শুই নিয়ে যে ইয়েছিল, ভাই এই দিকে আসেন, তো আবার নিয়ে আমার প্যান্টটা ঠিক করা শুরু করলো। সো দ্যাট ওয়াজ দ্য ইন্টারেকশন আই হ্যাড উইথ তাসনিয়া ফারিন। বাট হ্যাঁ ওই বোম্বে সুইটসের ওইখানে আমার ওই অ্যাডটা ছিল আর কি, যে একজন আর কি ফরগট টু ওয়্যার দ্য প্যান্ট, সেই আর কি। অ্যান্ড আই গেস দিস ইজ দ্য বিখ্যাত অভিনেত্রী তাসনিন ফারিয়ার সামনে প্যান্ট খুললো বিখ্যাত কমেডিয়ান সামি দোহা। I don't know how's her experience. ওনাকে আর জিজ্ঞেস করা হয় না কেমন লেগেছিল। I don't know, are you speaking on behalf of her? তো আর এইরকম আর কি অনেক কয়েকটা এডিট করা হলো। হ্যাঁ বিকাশ এড করলাম, বিকাশের একটা মজার একটা কাহিনী ছিল বিকাশের। হ্যাঁ ওই যে ওই রমজানের সময় যে অ্যাডটা ছিল, হ্যাঁ তো ওইখানে ছিল যে ওই স্ক্রিপ্টের মধ্যে ছিল যে ইনফ্লুয়েন্সার একজন এসে আমার ইন্টারভিউ নিচ্ছে। আমি ইনফ্লুয়েন্সার ভাবলি এখনো মাথায় ভাবি মেয়ে,
বুঝছেন? তা আমি ওইটা ভাবছি যে কোনো একটা মেয়ে ইনফ্লুয়েন্সার এসে আমার ইয়ানিটি নিবে। তো আমি সকালবেলায় এসে একদম সবার আগে, আমি তো ছোটোখাটো ওয়েট করতেছি যে আমার কোনো সিঙ্গারা বা মিষ্টি দেওয়া হয় কেন, প্রোডাকশন আরও গরিব, কিচ্ছু দেয় না। সকালবেলা এসে বসে আছি, তারপরে এসে ডিরেক্টর এসে বললো যে হ্যাঁ দোহা ভাই আপনি তো এই পার্টটা করবেন, আর আমিন এসে এই পার্টটা বলবে। আমি বলছি আমিন মানে, আমি ভাবলাম যে কিরে ভাই, সব মোটরসাইকেলই হোন্ডা, সব ইনফ্লুয়েন্সারই আমিন হান্নান। না বলছে যে আমিন হান্নান, হ্যাঁ আমিন হান্নান। বলছে আমিন হান্নান, Amin Hannan going to be my co-worker? Like we have been doing comedy for a long time together. বলছে হ্যাঁ Amin Hannan is your co-actor. আমি বলছি ও ওকে ঠিক আছে। আমি তো তারপর গেলাম, আমি বললাম যে আমিন হান্নান কই, আমি ভাবছি যে ও তো বড় স্টার, ও বোধহয় এখনো আসে নাই। হ্যাঁ বলছে না না না, ও সকালবেলা এসে বসে আছে, বাট হি ইজ ভেরি সিরিয়াস, উই গট গিভ ইট টু হিম। ও এসে বেচারা সারা রাত ঘুমায় নাই, এবং ওইখানে সে এসে গাড়িতে ঘুমাচ্ছে। ওকে, তা আমি বললাম যে ঠিক আছে ওকে গিয়ে ডাক দিই। তা আমি গেছি, গিয়ে দেখি আহারে বেচারা সামনের সিটের মধ্যে গাড়ির মধ্যে বসে বেচারা ঘুমাচ্ছে। আমি না গিয়ে, আমি দেখে মায়া হয়েছে, কিন্তু আমি তো মানুষটা খারাপ, আমি না ট্যাকট্যাক মুখটা একদম পুরো জানলার সামনে নেই না, দরজার মধ্যে ঠ্যাকট্যাক করে, যে গুলশান বর্ণেতে যেরকম ফকির এসে খুব অ্যানোয়িং ভাবে যে ট্যাকট্যাক ট্যাক 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 করে, হ্যাঁ যে জিনিসটা শুনেই ক্যাট খুঁয়ে যায়, মানে দে ডোন্ট মানে আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ হ্যাভিং এ ভিক্ষা। আই ক্যান ডু বেটার ভিক্ষা দ্যান দোজ ভিক্ষা। তো যাই হোক, আমি গিয়ে ট্যাক 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 করলাম, আমিন তো হাক করে জাগে উঠছে। এখন নাও ইমাজিন দ্যাট আমিন হ্যাজ টু ওয়েক আপ, হি ওয়াজ ব্লেডি টায়ার্ড অ্যান্ড হি হ্যাজ টু সি মাই ফেস। Very few people in the world had the trauma. সকালবেলায় উঠে আমার মুখটা দেখে, none of them are with me now. Now Amin had the heart attack. I could literally see chok tok kore, he looked like a Chinese. He literally pura অবাক হয়ে আমার দিকে তাকায় আছে। হ্যাঁ Amin also had no clue that this guy gonna be me. ওই co-actor will be there. উঠে পুরো মুখ টুক কসরে টসরে বেচারা, আমি বুঝছি, বললাম যে Amin, I'm so happy to see you, মানে I wanted to make it with a professional talk. হ্যাঁ বেচারা, কারণ I cannot speak Chatgaya, so I have to, আমাদের কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। I told him, right, okay. So, and it was fabulous time I had. We can কাজ করাটা. He's very professional. He's really good, very natural. এবং আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমি জানি না এই জিনিসগুলোকে সাপোর্ট দেওয়া। আমি দেখছি যে বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যখন আরেকজন কো অ্যাক্টর সম্পর্কে বলে, তারা বলে যে হ্যাঁ ও অনেক সাপোর্টে ছিল। আমি এই কথাগুলো আজকে বলে দিলাম। আই হ্যাভ নো আইডিয়া একজন আরেকজনকে কেমন সাপোর্ট দেয়। এই সালমান মুকাদ্দের সাথে কাজের এক্সপেরিয়েন্স। ও মাই গড, ওকে। হ্যাঁ উনি অনেক সাপোর্টিভ, আমার কো অ্যাক্টর হিসেবে উনি সাপোর্ট দিয়েছেন। সালমান মুক্তাদির হিজ যখন আর কি ওর প্রথমে ম্যানেজার he reached out to me, and when he said like he's gonna do this thing and concert, I found amazing. And আমি তো সকালবেলা ওর বাসায় গেলাম, and what happened is we did not talk about the work all the time, none, আমরা কিচ্ছুই বলি নাই। হ্যাঁ গেলাম সকালবেলা, ও মাত্র ঘুম থেকে উঠছে, আমি বসলাম, আচ্ছা ওকে তাহলে একটু দেরি হবে, অলরাইট ওকে। And then Disha, his wife, I had a great talk with Disha actually. যার অ্যাকচুয়ালি ওদের সাথে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে দেখা হয়েছে, কিন্তু পার্সোনালি কখনো এইভাবে কথা হয় নাই যে 1-to-1 আপফ্রন্ট। অ্যান্ড দ্য ফাদারলি সাইড অফ সালমান ইজ অ্যামেজিং। ওদের বাসায় বসে অনেক লম্বা সময় গল্প হয়েছে, ওর মধ্যে দেওয়ার অ্যারেঞ্জিং দ্য স্যুট, তারপর মার্সিডিজে করে আমাকে নিয়ে তার কিছু মাঝখানে টুকটাক কিছু কাজ ছিল, এগুলো শেষ করে উই ওয়েন্ট এগেন ওয়াল দ্য ওয়ে টু উত্তরা। মানে পরে তারা হঠাৎ করে প্ল্যান করলো যে উত্তরে হবে, যে উত্তরা থেকে আমি আসছি, আবার উত্তরেই ব্যাক করলো। বাট ইটস ওকে, লাইফ টু এভার এখানে শ্যুট হলো। হ্যাঁ, অ্যান্ড আমরা কিন্তু জাস্ট শ্যুট শুরু করার 5 মিনিট আগে আমরা বসে এটা হবে, এটা হবে, এমনি আসবো, ঠিক আছে ডান, দ্যাটস ইট। আমরা বোধহয় 2-3টা টেক নিলাম, আরেকটা এদিক ওদিক শর্ট নিল, ডান, quick, very quickly we have done it, and he seemed to be very happy, and I was also কিন্তু we all time I asked him a lot of questions. I actually wanted, I have a huge respect for this guy, because I know that he always show this persona to the people that he is really not. একটা এন্টি হিরো ভিলেন একটা পার্সোনা ক্রিয়েট করে রাখে। আবার এই আন্দোলনে এসে WWE-তে কি হয়, WWE-তে দেখা যায় যে কেউ একজন থাকে ভিলেনের মতো, তারপর স্টোরি বোর্ডে আবার সে একজন হিরো হয়ে যায়, রাইট? মাঝে মাঝে জন সিনা ইজ ভিলেন, sometimes John Cena is the hero. And sometimes he is invisible, whatever.
সামথিং লাইক দ্যাট। এখন কিন্তু ওর ট্রু পার্সোনালিটি মানুষ দেখতে পেরেছে। ও জানে, আমি একটা কথা শুরুতে বলতেছিলাম যে আমাদের দেশে আসলে হিংসাত্মক কথা বা নেগেটিভিটি না হলে কেউ লাইমলাইট হয় না। তার এই লাইমলাইটটা হয়তো দরকারও নাই, দরকার ছিল না, বাট সামওয়ে হি নোজ ভেরি ওয়েল দ্য সাইকোলজি অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি। কিন্তু তার মানে এই, এবং সে কিন্তু যাই কিছু হোক তাকে কিন্তু সে কিন্তু অ্যানালাইজ করে হি লিসেন্স টু দ্য পিপল, ও সবার সাথে এটা নিয়ে আলোচনা করে। সে তখন একটা সিচুয়েশনের মধ্যে সে যাচ্ছিল, ওই জিনিসটা নিয়ে সে খুব গুরুত্বর সাথে আমার সাথে শেয়ার করেছে, সে কথা বলেছে। কিন্তু শুধু এটা না, দ্য ওয়ে হি ট্রিটস হিজ টিম, ইউ শুড লার্ন ফ্রম ইট। I love you guys. He gives amazing amount of honor, respect to each and everyone, and probably he also pays them well. I'm just saying. I see there is 1, 2, 3, 4, 5, 6 people sitting here. সবাই আমাকে অনেক ভালোবাসে। Of course, that's what you think. বাট মানে একটু আগে আপনাকে তো বললাম যে এরকম গলায় কথা না বলাটা ভালো, হ্যাঁ, কারণ সবাই ছাত্র, হ্যাঁ, মাঝে মাঝে অনেককে আপনি বেতন দেন না ঠিক মতো, এটা কনসার্নিং। হ্যাঁ, আসলে এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ আমি বলেছি এটা ইউনিটি দরকার, ইউনিয়ন দরকার। আচ্ছা, এবং আপনি আমাকেও পে করেন নাই। This is the one. This is the পারিশ্রমিক, তালের পিঠা। এই তালের পিঠা ঠান্ডা হয়ে আইসক্রিম হয়ে গেছে। Don't forget to mention it, কিন্তু বাসায় বানানো তালের পিঠা। বাসায় বানানো, because that's low cost. তালের চাইতে চিনি বেশি, চিনির দাম অনেক। সৌদি আরব থেকে জমজমের পানি খাইছে, সৌদি আরব থেকে অন্যজনকে পানি নিয়ে আসছে, এটাও নিয়ে আমাদের খাওয়াইতেছে। এই যে আপনার উপকার হবে এটাতে। And what I did is this, আমি এসে বলছি, বাবা রে যদি একটু চা বা কফি পাওয়া যেত, উনি সাথে তো বলে, এই কাউসারের দোকান থেকে চা লয়ে আয়। I specifically mentioned কফি। উনি 10 টাকা চা খাওয়াইতে চাইছেন, আমি 500 টাকা উবার দিয়ে ওনার লাইক ভিউ, ওনার সাবস্ক্রাইবার, আমি প্রথম দেখেন আমি আজকে স্যুট পরে আসছি, খুব সুন্দর লাগতেছে, রাখেন শার্টটা রাখেন। এই স্যুট পরছি বিকজ আমি ভাবছি যে এরকম সুন্দর টিয়ে, হ্যাঁ, তো ওইগুলো তো পডকাস্ট মানে তো বড় কিছু, হ্যাঁ, তা এর দিকে তো আমি তো স্যুট টুট পরে আসছি। হ্যাঁ, পরে আমি তো ভালো যে রেগুলার গায়ে পডকাস্ট ওরা তো সব ইংলিশ ঠাস ঠাস করে বলে, হ্যাঁ, দেখি পেজের মধ্যে লাইক কয়েকটা, আমি গিয়ে দেখি 265টা ফলোয়ার। আমি লিটারেলি আমি না পুরো চশমা টশমা খুলে, বাবা আমি না চোখের মধ্যে কি দেখছি, মাত্র 265টা ফলোয়ার। হ্যাঁ, আমাদের মাত্র 265টা। তারপরে না তারা একটা ইয়ে করে পডকাস্ট, হ্যাঁ অর্গানিক, তারা নিজেরা মার্কেটিং জানে না জানে ভিডিও এডিটিং এরকম, মানে আই এম সরি, মানে এইখানে বিভিন্ন কচি কাঁচা আসর দিয়ে তারা এরকম ভাবে মনে হয় যে এরকম একটা পডকাস্ট করে ফেলবে। হ্যাঁ, তারা এইগুলো প্রমোট করতে পারে না, বুস্ট আপ তো করতে পারে না, আর গরিব ডলার হ্যাঁ হ্যাঁ ওইগুলো তার মধ্যে না। আমরা আসলে অর্গানিক রিচের মধ্যে বিয়ে করি। আপনারা কেন পডকাস্ট করতেছেন? কারণ আমরা মানুষের সাথে পরিচিত হতে চাই, তাদের কাছে ভিউ পয়েন্ট হতে চাই, হতে চাই। I said there are already like over 1,000 podcasts. Everybody thinks that I want to have a podcast. Right, so coming back. Yeah. So একটু পজে যাই। কেন? ব্যাটারি লো। Keep this part. আসছে। এটা রোল হয়েছে? হ্যাঁ, এটা ভাই পানি দেবো গাছ লাগাই কি ব্যাটারিটা মজার ব্যাপার। বিড়ি মারি, হ্যাঁ।
I'm sorry. ভাই যে কয়টা শুট করছি এত হাসি নাই তো শুট এ বাইরে কই আইছো স্ক্রিপ্টেড অফ করো আমাদের যে ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের যে কমিউনিটিটা, মানে এই রিসেন্ট যে আমাদের প্রোটেস্টটা হয়েছে এটার পরে অনেকেই অনেকের পিঠ বাঁচানোর জন্য একজন আরেকজনের উপরে দোষ দিচ্ছে বা অনেক স্টোরি বলতেছে, কেউ বলতেছে এটা ফেক, কেউ বলতেছে রিয়েল, মানে অনেক কিছুই হচ্ছে। তো আপনি এই জিনিসটাকে কীভাবে দেখতেছেন বা এটা আসলে এই কালচারটা আসলে কেমন? আমার তো মনে হয় এগুলো জাস্ট খুবই মানে আমরা যে শুরুর দিকে যে আমরা যে জিনিসগুলো বললাম যে আমাদের সামনে আসলে দেশের অনেক কিছু নিয়ে একটু কনসার্ন থাকতে হবে অ্যান্ড চিন্তা করতে হবে, পড়তে হবে, জানতে হবে। এইগুলো না তো এগুলো খুব ছোটো, মানে খুব ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ নিয়ে একজন আরেকজনের পিছিয়ে এখন লেগে আছে। ইট মিনস নাথিং। এখানে যারা আন্দোলন করেছে, দেশটাকে এতদিন যারা বুলেট খেয়ে মরছে, আর এখন কিছু হচ্ছে কি ফুটেজ খোর, হ্যাঁ, এইসব দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তাদের মতো এখন তারা এমনভাবে কাজ করতেছে, তারাই যেন মানে গুলি খাইছে, তারাই যেন সব টিয়ারশেল খায় কান্নাকাটি করছে, ডিবি অফিসে গিয়ে বাদ খাইছে, হ্যাঁ, এই ভাবগুলো তারাই নিতেছে। আর ওই সব ক্যামেরা তাদেরকেই ফলো করতেছে। সোশ্যাল মিডিয়াতে হচ্ছে সেম বিদেশি কিছু ইনফ্লুয়েন্সার আছে, এইগুলো না জানে কিছু, হ্যাঁ, এরকম কিছু দেখলাম তারা রোস্টিং ভিডিও করার করতেছে, ভিউ ফুটেজ কোর, না আছে কোনো নতুন ইনফরমেশন, না আছে কিছু, হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়ে কি এভরিওয়ান নোজ হু ইজ হু। বাট এটা কি এখন এটা টাইম? আমাদের এখন বড় ব্যাপার স্যাপার, আমাদের আহতদের চিকিৎসা করতে হবে, আমাদের বন্যার্থদের বাঁচাতে হবে, আমাদের দেশের স্বার্থ রক্ষা করতে হবে। এগুলো নিয়ে কোথায় কেন নাই বলতে তো সাহস এখনও কারো নাই। তো এইসব এই ভিউ খোর, ফুটেজ খোর, এইগুলোর কোনো ব্যাপার আমার পুছারও দরকার নাই। আমি দেখলাম যে আমাদের এই একজন ওই এরকম যে বললাম যে রোস্টিং ভিডিওর নামে যেটা করলো, আজে বাজে একটা সংকলন, যেটা কোনো ভ্যালু নাই। আর যেটা এখন তো সময়টা বিভেদন না, যে সময়টা একতা থাকার কথা, সেখানে তারা একজন মানে যে গিয়ে ওই যে এই বাসাবাড়ির মধ্যে হামলা করছে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল না, যারা গিয়ে এই সনাতনীদের বাসা থেকে শুরু করে এই ধরেন বিভিন্ন জায়গার মধ্যে লুটপাট করছে, আর এখন যারা এইসব ফুটেজ খোর বা যারা এইসব কামড়াকামড়ি করতেছে, তাদের মধ্যে কোনো বেসিক্যালি কোনো পার্থক্য নাই। আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই, এদেরকে অ্যাটেনশন দেওয়ারও কোনো মানে নেই। আরও কিছু প্রবাসী ইনফ্লুয়েন্সার আছে, তারা এসে বলতেছে তারা বাদ বানাই দিবে, এই করে দিবে, সেই করে দিবে, না আছে তাদের কোনো টেকনিক্যাল এক্সপার্টিস, হ্যাঁ, বাদের ছবির সাথে তার নিজের ছবি দিয়ে এইগুলো বলার চেষ্টা করতেছে, কী বোঝানোর চেষ্টা করতেছে, আই হ্যাভ নো ব্লাডি ক্লু। হ্যাঁ, তো মানে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বাট আমার মনে হয় এটা সবাই একটু মনে রাখা উচিত। নো ইয়োর রিয়েল এনিমি, দ্য এনিমি ইজ উইদিন দ্য পিপল। আমি বললাম না যে আমরা আগে বিলিভ করি না যে আমাদের নিজেদের মানুষ নিজেদের গায়ে গুলি মারছে, এখন আমরা এটা বিলিভ করতেছি না, আমরা এখনও তাদেরকে আবার গিয়ে মাথার মধ্যে উঠাচ্ছি। আমাদের ব্যক্তি পূজা, দল পূজা, এটা সর্বক্ষেত্রে বুকের মধ্যে ঢুকে গেছে। ইনফ্লুয়েন্সার পাইলেই এর নিয়ে শুরু হয়ে যায়। বাদ দিতে হবে, পরিপূর্ণভাবে বাদ দিতে হবে, প্রশ্ন করতে হবে, জানতে হবে। সো এইসব নিয়ে কথা বলার তো আসলে দরকারই নাই। হ্যাঁ, যারা এগুলো করতেছে ঘৃণা সহকারে ছুঁড়ে ফেলে দেন। যে বলতেছে যে পিঠে বাঁচানোর চেষ্টা করতেছে, যারা এগুলো নিয়ে আলোচনাও করার চেষ্টা করতেছে, ছুঁড়ে ফেলে দেন। দিস ইজ নট ইভেন মানে মানে দেশের কোনো পরিস্থিতির সাথে এগুলো বিন্দুমাত্র সম্পর্কিত না। এই আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত। কামিং ব্যাক টু ইয়োর ক্যারিয়ার অ্যান্ড হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি, বাংলাদেশে এখন মানুষ বলতেছে যে ফ্রিডম অফ স্পিচটা মানুষ পাচ্ছে। ইভেন আপনাদের লাস্ট শোতে আমি ছিলাম, অনেকভাবেই দেখতে পাইছি সেই জিনিসটা। তো ফ্রিডম অফ স্পিচটাকে আপনি এখন কিভাবে দেখছেন, বা আপনাদের যে স্ট্যান্ড আপ কমিউনিটি তাদের জন্য এটা কিভাবে ফলপ্রসূ হচ্ছে? বা নাভিদ কমেডি ক্লাব যে জিনিস, নাভিদ ভাই যারা 2010 থেকে তাদের নিজেদের পকেট পয়সা দিয়ে পুরোপুরি বার্নিং একটা প্রজেক্ট, হ্যাঁ, পকেটের পয়সা দিয়ে এত বছর ধরে, হ্যাঁ, এই 13-14 বছর ধরে যে টেনে আনছে, আমাদের কমিউনিটিকে রেগুলার পারফরমেন্সের জায়গা দিয়েছে, সেই ক্লাব 2বার বন্ধ হয়েছে।
2013-তে বন্ধ হয়েছে। ওনার 60 থেকে 80 লাখ টাকা নাবিদ ভাইকে জিজ্ঞেস করলে উনি একবার এক ইয়া বলে, হ্যাঁ এমন বলে, এখন বললে বোধহয় এটা বোধহয় 2-3 কোটি টাকা বলে ফেলবে, আমি জানি না আসলে, বাট অ্যাকচুয়ালি একটা বড় অ্যামাউন্ট ওনাদের কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বন্ধ হয়েছিল। কেন? সামওয়ে একটা ভিডিও বার হয়ে গেছিলো, পলিটিক্যাল একটা বিট, তাদের বহুত হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমাদের ভিডিও ফুটেজ নিয়ে আমরা অনেক কিছু ক্লিয়ারলি বলতে পারতাম না। আমরা হ্যাঁ আমাদের যে পলিটিক্স যদি আপনি নিয়ে যান, আসলে মানে অনেক কিছুকে আমরা কোশ্চেন করি। আপনি আমার অনেক কথা আজকে হাসছেন, কিন্তু যে জিনিসগুলো আসলে আমি জাস্ট কিছু সত্য কথা বলেছি, মানে কিছু প্রশ্ন করেছি যেটা শুনতে এত হার্শ মনে হচ্ছে যে আপনার হাসি পেয়ে গেছে। তো কোনো সিস্টেমকে কোশ্চেন করতে হলে হিউমারের আশ্রয় নেওয়া বা অকপটে কথা বলে ফেলাটাও মাঝে মাঝে এটাই হিউমার, কারণ মানুষ উত্তর দিতে পারে না, হ্যাঁ হ্যাঁ করে হাসে। তো এই জায়গাগুলো ছিল না। তো হয়তো এখন হ্যাঁ কিছু থ্রেটনিং জিনিসপত্র তো এখন আছে, মানুষের সেন্সিটিভিটি। আমি যেমন কয়েকদিন আগে বললাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের মুখ চেপে রাখে নাই, আমরা নিজেরাই আমাদের মুখ চেপে রাখছিলাম। আমাদের বাঙালিদের সেন্সিটিভিটি ভাই রে ভাই, কিছু হলে ধর্মানুভূতি, অমুক অনুভূতি, সে তমুক অনুভূতি, হ্যাঁ সব কিছু খালি নড়াচড়া করে। তো ওই আঘাতপ্রাপ্ত হয়তো আমরা তো আবার একটু কোমলমতি, আমাদের অডিয়েন্সরাও কোমলমতি, তো আমরা কাউকে একটু আঘাত দিতে চাই না। আর আমরা যেটা বুঝছিলাম যে আমাদের দেশের সবচেয়ে বেশি সেন্সিটিভরা ছিল রাজনীতিবিদরা, তো এবং রাজনীতিবিদদের চাটুকাররা। তো আমরা এখন স্পষ্টভাবে সব কিছু নিয়ে কিন্তু কথা বলা শুরু করছি, যে আমরা উই স্টার্টেড টু টক অ্যাবাউট দ্য প্রিভিয়াস রিজিম। এবং এটাও তাই বলে এই না যে আমাদের ডক্টর ইউনূস সাহেব হাসতে হাসতে আমাদের কমেডির পার্ট হবেন না, এরকম না। উই সি এনি মিস্টেক ফ্রম দ্য কারেন্ট গভর্নমেন্ট, উই গোনা রেজ কোয়েশ্চেন্স, উই গোনা টক থ্রু আওয়ার কমেডি, বিকজ প্রবাবলি দ্যাটস দ্য নন ভায়োলেন্ট ওয়ে টু স্প্রেড সার্টেন মেসেজ। হ্যাঁ, এবং আমাদের ফ্রিডম অফ স্পিচ তার মানে এই না যা ইচ্ছা তাই বলা যাবে। আমাদের সবার অনুভূতিকে অবশ্যই এবং আমাদের পার্টিকুলার জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। হয়তো রাজনীতি নিয়ে আমরা খুব ওপেনলি কথা বলতে পারতাম না, এখন আসবে। সো ইয়েস, গেট রেডি ফর সাম লাফটার পিরিয়ড। আমাদের যে গত লাস্ট 2-3টা শো হলো, এতদিন পরে শুরু হলো, কিন্তু সেগুলোতে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলেছি, উই রেজড এ লট অফ কোয়েশ্চেন্স, অ্যান্ড মানুষের মাথায় কিন্তু ইয়েস এই জিনিসগুলো কিন্তু ছিল। হ্যাঁ, আমরা অনেক কিছু নিয়ে যেহেতু বলি নাই, আমাদের হিউমার পার্ট বা সিরিয়াস টক কোনো কিছুরই পার্ট ছিল না, তো এই জিনিসগুলো কালচারগুলো ব্যাক করুক। তবে এটা কমেডিয়ানদের বা একটা বড় রেসপন্সিবিলিটি সবসময় থাকবে, চিন্তা করে কথা বলা, এবং অডিয়েন্সেরও উচিত হবে চিন্তা করে তাদের অনুভূতিগুলো প্রেজেন্ট করা, এই আর কি। ভাইয়া তো অ্যাডভার্টাইজমেন্ট করছেন অনেকগুলা, প্লাস হচ্ছে মিডিয়ার সাথে অনেকদিন ধরে জড়িত। তো মানে অ্যাডভার্টাইজমেন্ট বা মিডিয়া যে কালচারটা বা অনেক কিছু আমাদের আসলে জানা নাই মিডিয়ার সম্বন্ধে। আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের সাথে মিডিয়ার সম্পর্কে কিছু যদি শেয়ার করতেন। আচ্ছা, মিডিয়াতে কালচার, মিডিয়া আসলে তো অনেকগুলো মিডিয়া, থিয়েটারও একটা স্ট্যান্ড আপ কমেডিও তো এক রকমের একটা মিডিয়া, থিয়েটার, আবার দৃশ্য মাধ্যম, মানে আমরা ওবিসি টিভিসি যেগুলোতেই কাজ করছি বা ওই যে ওটিটিতে যে কাজ করতেছি। তো কিছু জায়গায় একটা বড় কমন প্রবলেম হচ্ছে পেমেন্ট। মানে এইখানে শিল্পীদেরকে যেভাবে পেমেন্ট নিয়ে ঘুরানো হয়, হ্যাঁ, তো ওই জিনিসটা অনেকটা ভিক্ষাবৃত্তির পর্যায়ে চলে যায়। এখানে আমাদের বাংলাদেশের শিল্পী মানেই হচ্ছে দুস্থ শিল্পী। হ্যাঁ, এই যে আমি অনেক কষ্ট করে আমার সেরা জামাটা আজকে পরে আসছি, ওই যে অনেকের কাছে যে টাকা পয়সা পাই, মানে আমি এটা বলি যে সালমান এফ রহমান ঋণ খেলাপি, নিকেতন পাড়ার মধ্যে গিয়ে এরকম ঋণ খেলাপি প্রচুর পাওয়া যাবে যারা আর কি আর্টিস্টদের পেমেন্ট করে নাই। প্রোডাকশন হাউস থেকে শুরু করে ওই এজেন্সি, তারপর হচ্ছে গিয়ে ব্র্যান্ড, হ্যাঁ এটা একটা বিশাল দুষ্টচক্র। তারপর হচ্ছে গিয়ে যে সিরিয়াল টিলার ওইগুলো পেমেন্টে অনেকেই খুব ভালো আছে। আমি নট গোনা টেক অ্যাওয়ে দ্য ক্রেডিট, দে আর রিয়েলি গুড ডিরেক্টরস, প্রোডাকশন হাউসেস, তারা খুব প্রফেশনালি কাজ করে। অ্যান্ড দেয়ার আর সাম যে প্রোডাকশন হাউস বা কিছু আছে, এটা একটা দুষ্টচক্র। বাংলাদেশে একটা পেমেন্ট কালচার, এটা পুরো একটা কর্পোরেট কালচারের একটা বড় বহিঃপ্রকাশ। এটা ব্র্যান্ডগুলা 2-3 মাস পরে পে করে,
প্রোডাকশন হাউসগুলোকে। আর প্রোডাকশন হাউসগুলো হচ্ছে গিয়ে তারা এমন মানে বাজেটে কাজ করে, মানে এখনকার সময় শিল্প গুণ বলে কিছু নাই। কি হয় এখন শিল্পগুণ না, মানে হচ্ছে যে একটা প্রেজেন্টেশন স্লাইড ওর সাথে শেয়ার করতেছে, এই স্টোরি বোর্ড শেয়ার করতেছে, ব্র্যান্ড ম্যানেজারে হইতেছে সব কিছু। হ্যাঁ, ওই দিক থেকে তারা এসে এরকম করে ধরে টরে গিয়ে কয়েকটা করে ফেলতেছে। তারা প্রোডাকশন হাউস একদম পুরো লো বাজেটে যেভাবে যা কিছু করা যায়, মানে ওই টাকা বাঁচাইতে পারলে যেন তার বিশাল বাহবা হবে, বিশাল কেপিআই হবে। তারপরে তারা কি লো বাজেটে কাজ করতে গিয়ে হাই করে, হ্যাঁ, ডিরেক্টর আর ব্র্যান্ড ম্যানেজার আর এজেন্সি সবাই মিলে মারামারি করতেছে সবার সাথে কয়েক লাখ টাকা বাঁচাতে গিয়ে। নিজেদের টার্নওভার তো 100-200 কোটি টাকা, লিটারেলি এরকম অনেক ব্র্যান্ডের। কিন্তু তারপরে কি তারা ভেন্ডরের পেমেন্ট নিয়ে, তারা ভেন্ডরের পেমেন্ট কি, প্রোডাকশন হাউসে তো একটা ভেন্ডর, এজেন্সি একটা ভেন্ডর, তারা আবার সব এজেন্সি মানে তাদের যে কোনো ভেন্ডর, তাদের যদি যে অফিসের চাপ দিয়ে যায় যে তাদের জন্য কোনো সাপ্লাই করে করে সবারই 2-3 মাসের একটা পেমেন্ট সার্কেলের মধ্যে ফেলায় রাখে। তা এখানে তো মানে এটা একটা দুষ্ট চক্র হয়ে গেছে, বুঝছেন। আমি হয়তো এই জিনিসটা বলার পরে আমার উপরে একটা বড় রকমের আসবে, তা আসুক। কারণ আমি নিজে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি অপারেটিং লেভেলে কাজ করে আসি, নট অনলি ইঞ্জিনিয়ার, আমি ম্যানেজমেন্ট লেভেলে যে কাজগুলো করে আসি। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাশ ফ্লোজ অ্যান্ড এভরিথিং। আমার একবার প্রোডাকশন হাউসে এরকম অ্যাকাউন্টসের সাথে যখন ঝামেলা লাগছে, আই আস্কড হিম ভেরি ক্লিয়ারলি যে আপনার তো ভাই ক্যাশ ফ্লো আছে, আপনার তো একটা ওয়ার্কিং ক্যাপিটাল ব্যালেন্স আছে, আপনার তো মাসে তো টাকা হচ্ছে, আপনি কেন আর্টিস্টদের টাকা দিচ্ছেন না? দ্যাট গাই গট, হ্যাঁ, এই ভাষায় তো কোনো আর্টিস্ট কথা বলে না, ইউ বেটার নো মাই ব্যাকগ্রাউন্ড, রাইট? কিন্তু এই ব্যাপারটা হচ্ছে যে আমি আমার মতো কথা বলে নেগোশিয়েট করে আই গেট মাই পেমেন্ট ডান, বাট দেয়ার আর থিয়েটার আর্টিস্ট, দেয়ার আর লট অফ আদার আর্টিস্ট যাতে রুটি রোজগার হচ্ছে গিয়ে এইখানে কাজ করা। এটা এরকম না যে ভাই আমি তো চেহারা দেখায়, টিভিতে দেখাচ্ছে, আমার অনেক কিছু হইতেছে। নো, দিস ইজ এ সিরিয়াস থিং। তাদের বাচ্চা কাচ্চাদের মানে স্কুলের বেতন দিতে পারতেছে না, তারা খাইতে পারতেছে না ঠিক মতো, একদম এইটা শোষণের একটা বড় পার্ট হয়ে গেছে শিল্পীরা। হ্যাঁ, প্রোডাকশন হাউসগুলো এখান থেকে 3 মাস পরে তারা পেমেন্ট পায়, তারা আবার 2 মাস ধরে এই প্রজেক্টটা শেষ করে, প্রজেক্টটা শেষ করে, ওইটা শেষ করে তারপরে 3 মাস পরে দেয়, অনেকে 1 বছরের পর ঘুরায়। শিল্পীদেরকে প্রচণ্ড অসম্মানজনকভাবে ট্রিট করা হয় এই এই ব্যাপারে। এবং এই যেটা বললাম, কেউ বার্গার পায়, কেউ সমুচার মিষ্টি পায়। হ্যাঁ, এরকম বৈষম্য ব্যাপার তো আছেই। তো বাট মিষ্টিটা মজা ছিল। আমরা শোয়ের প্রায় শেষের দিকে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের রেগুলার গাই পডকাস্টের ব্যাপারে বা আমাদের দর্শকদের ব্যাপারে আপনার যদি কিছু বলার থাকে, ভালো কিছু বললেন। কিন্তু আপনারা সবাই জানেন ওদের মাত্র 265, এবং আমার পডকাস্ট আসার পরে 200টা নাই হয়ে যাবে। হেরা কথায় কথায় অর্গানিক গ্রোথের কথা বলে, সেটা অ্যাকচুয়ালি বাস্তবতা বিবর্জিত। আমি আপনাদের কাছে করজোর করে বলছি যে ওনার একটা বিশাল প্রোডাকশন টিম, ছানাপোনা, তাদের বেতন দিতে পারছে না, তারাও দুস্থ। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, রিয়েক্ট করবেন, ভিডিওটা দেখবেন। আপনি দরকার হলে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে দিয়া অন্য গান টান শোনেন, যা ইচ্ছা তাই করেন, ভিউ দেন, যাতে ওরা 2 মুঠো খেয়ে পড়ে তাদের পরিবার, গার্লফ্রেন্ড, আত্মীয় স্বজন, হাসবেন না, সিরিয়াস কথা হচ্ছে, সবাইকে নিয়ে তারা একটু হাসবেন না। আপনার কোন